ম্যালেরিয়া। তো আমরা আজকে পড়ব হচ্ছে ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া বানানটা হচ্ছে ভাবে ম্যালেরিয়া। তো এই ম্যালেরিয়ার হচ্ছে যে আমাদের বহু নাম রয়েছে, বহু নাম। এই ম্যালেরিয়ার যে কত কত নাম আছে পৃথিবীতে। আগে চীন সাম্রাজ্যের আমলে মানে চীনে, প্রাচীন চীনে এই ম্যালেরিয়াকে বলা হইতো প্রাচীন চীনে ম্যালেরিয়াকে বলা হয়তো অনুপম পর্যাবৃত্ত জ্বর। তো আগে ম্যালেরিয়াকে কি ডাকা হয়তো অনুপম পর্যাবৃত্ত জ্বর। তো নাম দেখলে মনে হয় যে বাবা রে বাবা কি কঠিন একটা নাম, অনুপম পর্যাবৃত্ত জ্বর। এ তো হচ্ছে কল্যাণীর অনুপম চলে আসছে এখানে, তাই না? কিন্তু এই অনুপম পর্যাবৃত্ত জ্বরের ইংরেজিটা যদি দেখো তাহলে দেখবা যে খুব সহজ একটা ইংরেজি। এটার ইংরেজি হচ্ছে ইউনিক পিরিয়ডিক ফিভার। তো এর ইংরেজি হচ্ছে ইউনিক পিরিয়ডিক ফিভার। তো ইউনিক পিরিয়ডিক ফিভার দিয়ে আসলে কিন্তু আমরা ম্যালেরিয়াকে ডিফাইন করি। আমাদের যে নানা ধরনের জ্বর বা ফিভার হয়, সেই নানা ধরনের জ্বরের সাথে ম্যালেরিয়ার একটা বেসিক পার্থক্য কোথায়? নানা ধরনের জ্বরের সাথে ম্যালেরিয়ার একটা বেসিক পার্থক্য হচ্ছে ম্যালেরিয়াতে যে জ্বরটা আসে সেটা একটা নির্দিষ্ট টাইম পর পর আসে। ধরো বিভিন্ন ম্যালেরিয়াতে আমাদের 48 ঘন্টা মানে 2 দিন পর পর জ্বর আসে। জ্বরটা 2 দিন পরেই আসবে, 2 দিনের আগে জ্বর আসবে না। যখন তোমার জ্বর আসবে তখন তোমাকে কাঁপায়া ভাসায় ফেলবে, তুমি একদম কাঁপতে 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 একদম শেষ অবস্থায় এরকম একটা সিচুয়েশনে তোমাকে নিয়ে যাবে। এরকম জ্বর আসবে, প্রায় 105 থেকে 106 ডিগ্রি ফারেনহাইটের জ্বর আসে। মানে যখন জ্বর আসবে তোমাকে একদম শোয়ায় দিবে। জ্বর আসছে, তুমি শুয়ে গেছো, ঘেমে চুমে তোমার অবস্থা খারাপ, ঘেমে চুমে জ্বরটা চলে যাবে। কাঁপায় জ্বর আসবে, ঘেমে ছাড়বে। তো তারপর তোমার আর কোনো জ্বর নেই, তুমি একদম সুস্থ সবল একদম ভালো আছো, তোমার কোনো জ্বর নেই। সো এই জিনিসটা আমরা দেখতে পাই ম্যালেরিয়ার ক্ষেত্রে। তার মানে ম্যালেরিয়া একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর জ্বর আসে। আমরা পড়বো, আমরা চক্রগুলো পড়লে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে ম্যালেরিয়া যে জ্বরটা সেটা কখন আসে? একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর জ্বর আসে। এই জন্য এই ম্যালেরিয়াকে বলা হয়তো ইউনিক পিরিয়ডিক ফিভার, যেটা আমাদের বাংলা বইয়ে বানান করে ফেলছে কি অনুপম পর্যাবৃত্ত জ্বর। মানে কি ভয়াবহ লাগে, তাই না? তারপর প্রাচীন রোম সাম্রাজ্যে, প্রাচীন যে রোম সাম্রাজ্য ছিল সেই রোম সাম্রাজ্য বলা হয় ধ্বংস হয়েছে এই ম্যালেরিয়ার কারণে। তো একজন বিখ্যাত ফাইটার তোমরা চিনো সবাইকে, আলেকজান্ডার দ্য গ্রেট। ধারণা করা হয় আলেকজান্ডার দ্য গ্রেটও মারা গেছে ম্যালেরিয়ার কারণে। ম্যালেরিয়া কিন্তু অনেক আগের পুরাতন পাপি, ঠিক আছে? ও কিন্তু নতুন কিছু না, ও কিন্তু পুরাতন পাপি, অনেক আগে থেকে ম্যালেরিয়া আছে। তো রোম সাম্রাজ্যে ধ্বংস হয়েছে বলে এই ম্যালেরিয়াকে বলা হয় রোমান জ্বরও বলা হয়। ম্যালেরিয়া আরেকটা নাম কি? রোমান জ্বর। বলা হয় যে রোম সাম্রাজ্যের মানুষ ম্যালেরিয়া হয়ে মারা গেছে। রোম সাম্রাজ্য যে পতন হয়েছে, পুরো পৃথিবীব্যাপী রোম সাম্রাজ্যের যে বিস্তার ছিল এটা পতন হওয়ার পেছনে দায়ী ছিল ম্যালেরিয়া। সেখানে যে বড় বড় সৈনিকরা ছিল তারা হচ্ছে ম্যালেরিয়া জ্বরে মারা গেছে। এই জন্য একে কি বলা হয়? রোমান জ্বরও বলা হয়। মধ্যযুগে এটাকে মধ্যযুগে একে বলা হতো জলা জ্বর বা মার্স ফিভার। যে এর ফলে শরীর প্রচুর জ্বলতো, জ্বর আসতো, খুব খারাপ সিচুয়েশন হতো। দ্যাটস ওয়াই মানুষকে জলা জ্বরও বলতো। সো অনুপম পর্যাবৃত্ত জ্বর, রোমান জ্বর, জলা জ্বর। আর নতুন বর্তমান যুগে মানে হচ্ছে যে বর্তমান মানে আগে এছাড়াও এর আরেকটা নাম আছে, এটাকে আমরা বলতাম ম্যালেরিয়া। ম্যালেরিয়া দিয়ে আমরা বুঝি ম্যাল মানে হচ্ছে দূষিত আর এরিয়া মানে বাতাস। তো এই ম্যালেরিয়া মানে সে দূষিত বাতাস। তো এই নামকরণটা, এই ম্যালেরিয়ার নামকরণটা আসছে বর্তমানে মানে আগে এই ধরো তোমার 1900 সালের আগে। এই মনে করা হতো এই যে জ্বরটা এটা দূষিত বাতাসের কারণে হয়। কিসের কারণে হয়? দূষিত বাতাসের কারণে, বায়ুবাহিত মনে করা হতো। তো আগে কি অ্যাজিউম করা হতো? আগে অ্যাজিউম করা হতো যে ম্যালেরিয়া একটা বায়ুবাহিত রোগ, বাতাসের মাধ্যমে ছড়ায়। দূষিত বাতাস কোনো কারণে আমাদের গায়ে লাগলে আমরা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হই। তো এরকম একটা আমাদের ধারণা ছিল, সেখান থেকে নামকরণ করা হয়েছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া মানে কি? দূষিত বাতাস নামকরণ করা হয়েছে। তো এই চিন্তা ভাবনা থেকে আমরা উত্তরণ পেলাম কত সালে? আমাদের বিজ্ঞানী চার্লস ল্যাভেরন প্রথম আরবিসি থেকে ম্যালেরিয়া জীবাণু আলাদা করে
সাল মনে রাখার কোনো দরকার নেই। ম্যালেরিয়া জীবাণু আলাদা করে এবং হচ্ছে যে আমরা জানতে পারি যে আসলে যে ম্যালেরিয়া কোনো বাতাসবাহিত রোগ না, কোনো দূষিত বাতাস লাগার কারণে ম্যালেরিয়া হয় না। আমাদের কি হয়, যখন হচ্ছে যে এই আরবিসি আছে, এই আরবিসিতে যখন এই ম্যালেরিয়া জীবাণু আক্রমণ করে বা একটা জীবাণু রয়েছে স্পেসিফিক, সেই জীবাণুটা যখন আক্রমণ করে তখন আমাদের এই ম্যালেরিয়া হয়। সো আমাদের এই যে দীর্ঘদিনের যে ভ্রান্ত ধারণা, সেই দীর্ঘদিনের ভ্রান্ত ধারণা কে দূর করেছে? দীর্ঘদিনের ভ্রান্ত ধারণা দূর করেছে আমাদের এই চার্লস ল্যাভেরন সাহেব। চার্লস ল্যাভেরন সাহেব আমাদের হচ্ছে আরবিসি থেকে ম্যালেরিয়ার পরজীবীটাকে আলাদা করে এবং আমাদের যে দীর্ঘদিনের ভ্রান্ত ধারণা ছিল সেই দীর্ঘদিনের ভ্রান্ত ধারণা দূর করে দেয় ফরাসি বিজ্ঞানী চার্লস ল্যাভেরন প্রায় 1880 সালের দিকে। সালটা জানলেও চলবে, না জানলেও চলবে। এরপর ম্যালেরিয়া জীবাণু তো জানতে পারলাম আমরা যে আরবিসি থেকে পাওয়া যায়। এখন ছড়ায় কার মাধ্যমে? মানবদেহে যে আরবিসিতে আসলো সেটা কি বাতাসের মাধ্যমে ছড়ায় আসে, না কোন মাধ্যমে এটা মানবদেহের ভেতরে প্রবেশ করে? এটাও তখন আমাদের একটা বার্নিং প্রশ্ন হয়ে গেল যে কোন মাধ্যমে সে আমাদেরকে আক্রমণ করে বা কোন মাধ্যমে এ ছড়ায়। তো এটা আবিষ্কার হয় এর ঠিক 17 বছর পর 1897 সালে। ব্রিটিশ সেনাবাহিনীর একজন ডক্টর ছিল, যে ব্রিটিশ সেনাবাহিনীতে একজন ডক্টর কাজ করত যার নাম ছিল রোনাল্ড রস। তিনি কাজ করতেন ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন। এই যে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন রোনাল্ড রস, তিনি হচ্ছে এই উপমহাদেশে ঘুরতে আসেন। তো এই উপমহাদেশে ম্যালেরিয়া প্রচণ্ড প্রকোপ ছিল। তো উনি ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর ডক্টর, একটা হচ্ছে যে কোম্পানির কাজে তিনি হচ্ছে যে এই উপমহাদেশে আসেন এবং এই উপমহাদেশ থেকে তিনি অনেক গবেষণা করে, যেহেতু ব্রিটিশরা বাংলাদেশে খুব বেশি কোনো কাজ করতো না, এখানে আসলে তাদের হচ্ছে যে ব্রিটিশ সরকার যাদের প্রতি খুব খুশি থাকতো তাদের ভ্রমণ করার জন্য এই কন্টিনেন্টগুলায় পাঠাতো। সো এই যে রোনাল্ড রস আছে, রোনাল্ড রস ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত একজন ডক্টর। বাংলাদেশেও কিন্তু সেনাবাহিনীতে ডক্টর পদে চলে যাওয়া যায়। আফটার MBBS তুমি হচ্ছে যে মেজর পদে তুমি 6 মাসে একটা শর্ট কোর্সে ঢুকে সরাসরি হচ্ছে যে মেজর পদে ঢুকে যেতে পারো, মেজর না ক্যাপ্টেন জানি মনে নেই। সো রোনাল্ড রস 1897 সালে তিনি আবিষ্কার করেন যে ম্যালেরিয়াটা স্ত্রী অ্যানোফিলিস মশকি, যে আমাদের স্ত্রী অ্যানোফিলিস মশা যে রয়েছে সেই স্ত্রী অ্যানোফিলিস মশা এই ম্যালেরিয়ার বাহক, এটা তিনি বের করে। তাহলে এখন হচ্ছে যে একটা রোগ হয়, আমরা সেই রোগের জন্য জীবাণুটা বের করতে পারছি যে কোন জীবাণুর মাধ্যমে এই রোগটা হয়। তো আমি জীবাণু বের করতে পারলেই জীবাণুর বিরুদ্ধে আমি প্রতিরক্ষা সৃষ্টি করতে পারবো, জীবাণুর বিরুদ্ধে ওষুধ অ্যান্টিবডি এগুলো তৈরি করার চিন্তা ভাবনা করতে পারবো। আর যখন এটা কার মাধ্যমে ছড়ায় এটা জানতে পারবো, তখন আমরা বাহক নিধনে উঠে পড়ে লাগবো। সেখানে বলছি স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা ম্যালেরিয়া ছড়ায়। তো তুমি এখন স্ত্রী অ্যানোফিলিস মশা মেরে ফেলো, স্ত্রী অ্যানোফিলিস মশা মারলেই তো হচ্ছে ম্যালেরিয়া ছড়াবে না, একদম সোজা হিসাব না? যেমন ডেঙ্গি যে জ্বরটা আছে, ডেঙ্গি জ্বরটা কি দ্বারা ছড়ায়? স্ত্রী অ্যাডিস মশা দিয়ে ছড়ায়। এখন স্ত্রী অ্যাডিস মশা তুমি মেরে ফেলো, খুব সহজ ব্যাপার। যেমন এখন আমাদের বর্তমানে রোগ হচ্ছে করোনা দ্বারা, করোনা ভাইরাস। তো এখন করোনা ভাইরাস হচ্ছে আমাদের জীবাণু, এটা আমরা বের করতে পারছি, কিন্তু বাহক আছে করোনা ভাইরাসের কোনো? কেউ বাহক আছে করোনা ভাইরাসে? এখন ধরো আমি করোনা ভাইরাসের বাহক, এখন কি তুমি আমাকে মেরে ফেলতে তো পারবা না। আগে এটা চিন্তা করো তো, একদম ফার্স্ট যখন করোনা ভাইরাস পৃথিবীতে ছড়ায় যায় এবং হচ্ছে যে অল্প কিছু মানুষের মধ্যে করোনা দেখা যায় এবং সম্ভাবনা থাকে যে না যাদের করোনা হয়েছে তাদের থেকে অন্যদের করোনা ছড়াতে পারে, তখন হচ্ছে চিন্তা ভাবনা করা হয় যে যাদের করোনা হয়েছে তাদের মেরে ফেলবে। চীনে একটা ডিভাইডেশন হয়ে গেছিল যে যাদের করোনা হয়েছে তাদেরকে মেরে ফেলবে কিনা, এরকম একটা চিন্তা ভাবনা করা হচ্ছিল। ওকে, সো এই হচ্ছে আমাদের ম্যালেরিয়া নিয়ে কিছু কথাবার্তা, হ্যাঁ, প্রথম দিকের। এবার আসো যে আমাদের ম্যালেরিয়া থেকে আমরা ম্যালেরিয়ার জন্য যে জীবাণুটা দায়ী সেই জীবাণুটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। ম্যালেরিয়ার জন্য যে জীবাণুটা দায়ী তার নাম প্লাজমোডিয়াম। এবং মনে রাখবা বাংলাদেশের যে জায়গায় তুমি ভর্তি পরীক্ষা দিতে যাও ম্যালেরিয়া থেকে একটা প্রশ্ন কমন। ম্যালেরিয়ার যে জীবাণু, ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এটা একটা হচ্ছে আমাদের প্যারাসাইট। ম্যালেরিয়ার জীবনে যে প্লাজমোডিয়াম রয়েছে এটা একটা প্যারাসাইট। তো ম্যালেরিয়া আমাদের একটা প্যারাসাইটিক ইনফেকশন। ম্যালেরিয়াতে লিখে আমাদের একটা প্যারাসাইটিক ইনফেকশন, প্যারাসাইট। প্যারাসাইট, প্যারাসাইট মানে কি? প্যারাসাইট বা পরজীবী।
এই যে আমাদের প্যারাসাইটটা রয়েছে, এই প্যারাসাইটটার বাঁচার জন্য পোষক দরকার হয়। যারা প্যারাসাইট বা পরজীবী আমরা জানি, সেই প্যারাসাইট বা পরজীবী বাঁচার জন্য কি প্রয়োজন হয়? পোষক দরকার। সো এই যে প্লাজমোডিয়াম যে রয়েছে, যেটা আমাদের এই ম্যালেরিয়া নামক রোগটা করে, যেই ম্যালেরিয়া নামক রোগটা এই প্লাজমোডিয়াম করে, এটা একটা প্যারাসাইট বা পরজীবী। এই প্যারাসাইট বা পরজীবীর বেঁচে থাকার জন্য অবশ্যই কি দরকার হবে? পোষক দরকার হবে। আমরা জানি যে প্যারাসাইট বা পরজীবী কাকে বলে? যারা অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে এবং অন্যের সাহায্য ছাড়া সে বাঁচতে পারে না। সো সে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাকে আমরা বলি প্যারাসাইট বা পরজীবী। সো এই যে আমাদের প্লাজমোডিয়াম, এটি আমাদেরকে একটা প্যারাসাইট। এই প্যারাসাইটের জন্য আমাদের তাহলে পোষক দরকার হবে। এই প্যারাসাইট বা পরজীবীটাকে বহন করার জন্য আমাদের কি দরকার হবে? এই বহন করার জন্য বা রক্ষা করার জন্য আমাদের কি দরকার হবে? পোষক দরকার হবে। কি প্রয়োজন হবে? পোষক প্রয়োজন হবে। পোষক বা আমরা যাকে ইংরেজিতে বলি হোস্ট প্রয়োজন হবে। এই পোষক বা হোস্ট আমাদের দুই প্রকারের হোস্ট থাকতে পারে। একটা দুই প্রকারের হোস্ট থাকে এই ম্যালেরিয়ার ক্ষেত্রে। তো যদি কোনো হোস্টের ভেতর আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন, তার যৌন জনন ঘটে একটা হোস্টের ভেতর, আর কোনো হোস্টের ভেতর নো সেক্সুয়াল রিপ্রোডাকশন, তো যে হোস্টের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে সেই হোস্টটা কিন্তু ওদের জন্য একদম মাস্ট। যার মধ্যে যৌন জনন ঘটবে সেই হোস্টটা না থাকলে কিন্তু এই প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। আর যার মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে না, এটার মধ্যে হচ্ছে যে নো সেক্সুয়াল রিপ্রোডাকশন, অনলি মাল্টিপ্লিকেশন অফ অর্গানিজম, যে অর্গানিজমটা আমাদের জাস্ট সংখ্যা বৃদ্ধি করে। সো এরকম যদি থাকে যে আমাদের কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে না, কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন অফ দ্য অর্গানিজম। আসিফ ইকবাল ডট ডট দিচ্ছ কেন? সবাই ডট ডট দিয়ে যাচ্ছ কেন? তো কোনো আমাদের জাস্ট মাল্টিপ্লিকেশন অফ দ্য অর্গানিজম হবে, তখন সেই হোস্টটার একটা ভিন্ন নাম হবে। তো এই যে আমাদের দুই টাইপের হোস্ট, যে এক টাইপের হোস্টের মধ্যে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে, আরেক টাইপের হোস্টের মধ্যে আমাদের কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে না, জাস্ট মাল্টিপ্লিকেশন হবে। তো এই যে হোস্টের মধ্যে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে, এই হোস্টটাকে আমরা কি বলবো? এই হোস্টটাকে আমরা বলবো মেইন বা প্রাইমারি হোস্ট। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মেইন হোস্ট বলি বা প্রাইমারি হোস্ট বলি, যে মুখ্য পোষক, যে প্যারাসাইটটাকে বাঁচার জন্য এটাকে মুখ্য পোষকের ভূমিকা পালন করে। আর আরেকটা রয়েছে যেখানে আমাদের কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে না, শুধুমাত্র মাল্টিপ্লিকেশন অফ দ্য অর্গানিজম ঘটবে, সেই হোস্টটাকে আমরা বলি কি? সেই হোস্টটাকে আমরা বলি সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট হোস্ট। তো একটা হচ্ছে প্রাথমিক বা মুখ্য পোষক, আরেকটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ পোষক। এই দুই ধরনের পোষক দেখা যায়। তো প্রাইমারি পোষক আমরা কাকে বলবো? যার ভেতরে আমাদের এই সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে, যে জীবের, যেই পোষকটা বা যে বাহকের ভেতর সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি হোস্ট। আর যার মধ্যে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে না, শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি করবে, শুধুমাত্র মাল্টিপ্লিকেশন ঘটবে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি হোস্ট। আচ্ছা আসিফ, কিছু না বললে ভাববো না তুমি লাইভে নেই, আমি দেখলাম তুমি লাইভে আস, চলবে, আর ডট ডট কমেন্ট করা লাগবে না। দেখো পোষক, তো এই যে আমাদের পোষক রয়েছে, এই পোষকের মধ্যে তাহলে আমাদের দুই ধরনের পোষক তাহলে আমরা পাবো এই প্যারাসাইটের ক্ষেত্রে, ম্যালেরিয়ার ক্ষেত্রেও। একটাকে বলবো আমরা প্রাইমারি বা, আচ্ছা আমি এই জায়গাটা যেহেতু তোমরা লিখে ফেলছো, আমি এই জায়গাটা মুছে ফেলি। হ্যাঁ, বলি আমরা হচ্ছে প্রাইমারি বা মুখ্য পোষক, আরেকটাকে আমরা বলি সেকেন্ডারি বা গৌণ বা মাধ্যমিক পোষক। মাধ্যমিক ইংরেজি কি? ইন্টারমিডিয়েট, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা সেকেন্ডারি আরেকটা নাম কি বলতে পারি? সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট টার্মিনোলজিটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তো প্রাইমারি বা মুখ্য পোষক, সেকেন্ডারি ইন্টারমিডিয়েট গৌণ বা মাধ্যমিক পোষক। সেকেন্ডারি বাংলা গৌণ আর ইন্টারমিডিয়েটের বাংলা মাধ্যমিক। তো এই যে আমাদের প্রাইমারি পোষক হিসেবে কে কাজ করে? প্রাইমারি পোষক হিসেবে কাজ করে স্ত্রী অ্যানোফিলিস। কে কাজ করে? স্ত্রী অ্যানোফিলিস যে মশা আছে
সেই স্ত্রী অ্যানোফিলিস মশা আমাদের প্রাইমারি পোষক হিসেবে কাজ করে। মেহেরু প্রেরণা আছে, সৌভিক অতনু আছে, মেহনুর রহমান আনিমা আছে। ওকে, সো আনিমান না কালকে আজকে নোট পোস্ট করার কথা ছিল, জুলজি নোট পোস্ট করেনি। তো স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা ছড়া আমাদের প্রাইমারি বা মুখ্য পোষক। সেকেন্ডারি বা গৌণ পোষক হিসেবে কে আচরণ করে? সেকেন্ডারি বা গৌণ পোষক হিসেবে আচরণ করে মানুষ। এই ম্যালেরিয়ার সেকেন্ডারি বা গৌণ পোষককে, এই প্লাজমোডিয়ামের সেকেন্ডারি বা গৌণ পোষক হচ্ছে মানুষ। তো মানুষ যে পোষক হিসেবে কাজ করে তাকে আমরা বলি কি সেকেন্ডারি গৌণ বা মাধ্যমিক পোষক। পরীক্ষায় আসে যে ম্যালেরিয়ার মাধ্যমিক পোষককে, অ্যান্সার হবে মানুষ। ম্যালেরিয়ার প্রাইমারি পোষককে, ম্যালেরিয়ার প্রাইমারি পোষক হবে হচ্ছে যে স্ত্রী অ্যানোফিলিস মশা। সো এই আমরা পেলাম প্রাইমারি আর এই পেলাম আমরা সেকেন্ডারি। সো প্রাইমারি হোস্ট, সেকেন্ডারি হোস্ট, দুই টাইপের হোস্ট আমরা এখানে পেয়ে গেলাম। এখন আসো যে আমরা আর কি কি এখান থেকে জানতে পারি। সো প্রাইমারি হোস্ট কাকে বলে, সেকেন্ডারি হোস্ট কাকে বলে সেটাও আমরা জেনেছি। এখন হচ্ছে যে এদের মধ্যে কোন কোন চক্র ঘটে সেটা আমি এখন দেখাবো না, আমরা প্রত্যেক ধাপে ধাপে শিখবো এই জায়গায়। এখন হচ্ছে আমাদের সবাই প্রেজেন্ট দেওয়া শুরু করছে। এখন হচ্ছে যে আমরা কি করব, এখন হচ্ছে যে আমরা এই প্লাজমোডিয়ামের প্রজাতি দেখব। যে আমাদের এই যে প্লাজমোডিয়াম রয়েছে, সেই প্লাজমোডিয়ামের মধ্যে আমাদের 4টা প্রজাতি মানুষের রোগ সৃষ্টি করে। প্লাজমোডিয়ামের প্রায় 60টার মতো আছে, যারা মানুষের বিভিন্ন ধরনের, যারা এই করডাটা পর্বের প্রাণী বিভিন্ন ধরনের রোগের সাথে জড়িত। বাট আমাদের এই শুধু এই প্লাজমোডিয়ামের 4টা গোত্র বা 4টা নাম আমাদের রোগ সৃষ্টি করতে পারে। তাদের নাম কি? তাদের নাম হচ্ছে, এক নম্বর হচ্ছে প্লাজমোডিয়াম, আমরা শুধু পিডিয়া লিখছি। একটা নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, একটা নাম হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি, একটা নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, একটা নাম হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ঠিক আছে, তো আমাদের 4 নামের 4টা প্লাজমোডিয়াম পাওয়া যায়। একটা নাম ভাইভেক্স, ওভালি, ফ্যালসিপেরাম আর হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ফোকাস লক করে দিছি, আর ব্লার হবে না আশা করি। তো এই যে প্লাজমোডিয়াম ভিভেক্স থেকে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম পর্যন্ত যারা আছে, এই যে 3টা প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তো ম্যালেরিয়ার নামকরণ আমরা করি কতক্ষণ পর পর জ্বর আসে সেটার উপর ভিত্তি করে আমরা ম্যালেরিয়ার নামকরণ করি। ম্যালেরিয়ার নামকরণ করি আমরা কিসের উপর ভিত্তি করে? কতক্ষণ পর পর জ্বর আসে সেটার উপর ভিত্তি করে আমরা ম্যালেরিয়ার নামকরণ করি। সো এই যে আমাদের প্রথম 3টা যে লিখেছি, ভাইভেক্স, ওভালি, ফ্যালসিপেরাম, এই 3টাতে আমাদের জ্বর আসে 48 ঘন্টা পর পর। তার মানে এই যে প্লাজমোডিয়াম, ভাইভেক্স, ওভালি, ফ্যালসিপেরাম, এই 3টার ক্ষেত্রে জ্বর আসে কতক্ষণ পর পর? 48 ঘন্টা পর পর জ্বর আসে। কতক্ষণ জ্বর আসে? 48 ঘন্টা পর পর জ্বর আসে। এই যে 48 ঘন্টা পর পর যে জ্বর আসে মানে কি? 48 ঘন্টা পর পর, তার মানে 48 ঘন্টা মানে 2 দিন, 2 দিন পর পর। 2 দিন পর পর মানে কি? 2 দিন পর পর, যে আফটার 2 ডেজ, 2 দিন পর পর। তার মানে কয় দিনের মাথায় জ্বর আসে? 3 দিনের শুরুতে জ্বর আসে। খেয়াল করে দেখো, আমাদের ম্যালেরিয়াতে যে জ্বরটা, সেই জ্বরটা 48 ঘন্টার মধ্যে আসে বলা নেই, বলছে 48 ঘন্টা পর পর। তার মানে 48 ঘন্টা যখন শেষ হবে তখন আসবে। তার মানে 48 ঘন্টা মানে 2 দিন, মানে 2 দিন পর পর জ্বর আসে। মানে 2 দিন শেষ হয়েছে, তার মানে 3 নম্বর দিনের দিন জ্বর আসে। দ্যাট মিনস 3 নম্বর দিনের শুরুতে আমাদের জ্বর আসে। 3 মানে আমরা পড়ে এসেছি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। মানে এই গ্রিক ভাষায় আমরা এক বোঝাতে প্রাইমারি টার্মটা ইউজ করি, 2 বোঝাতে সেকেন্ডারি, 3 বোঝাতে টারশিয়ারি, 4 বোঝাতে কি বোঝাই? কোয়াটারনারি। তো এই যে আমাদের রয়েছে, এই যে আমাদের 3 দিন পর, 3 দিনের শুরুতে জ্বর আসে, মানে থার্ড ডেতে জ্বর আসে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে টারশিয়ারি। ঠিক আছে, কি বলি?
টারশিয়ারি। সো এই যে তিনটা ম্যালেরিয়া আছে আমাদের প্লাজমোডিয়াম ভাইভেক্স, ওভালি, ফ্যালসিপেরাম, তিনটাকে আমরা কি বলি? টারশিয়ারি বলি। প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটাকে বলি আমরা টারশিয়ারি। আর এই যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এই ম্যালেরিয়ায় আমাদের জ্বর আসে 72 আওয়ার পর পর। কত ঘন্টা পর পর জ্বর আসে? 72 ঘন্টা পর পর জ্বর আসে। সো এই যে 72 ঘন্টা পর পর জ্বর আসে, 72 ঘন্টা মানে কি? 72 ঘন্টা মানে 3 দিন, 3 দিনের পর জ্বর আসে। তার মানে 3 দিন পর পর মানে কি? 4th ডেতে আমার জ্বর আসে, 4th ডেতে জ্বর আসে। 72 ঘন্টা পর মানে 3 দিন শেষ হয়ে তারপর, তার মানে হচ্ছে 4th ঘন্টাতে জ্বর আসে, ঠিক আছে? 4th ঘন্টাতে জ্বর আসে। সো যেহেতু আমাদের 4th আওয়ারে জ্বর আসে, 4th ডেতে জ্বর আসে, এই জন্য এটাকে আমরা কি বলি? কোয়ার্টারনারি। এই জন্য আমরা কি বলি? কোয়ার্টারনারি। তার মানে আমাদের এই যে ম্যালেরিয়া রয়েছে, এই ম্যালেরিয়াগুলোর মধ্যে আমাদের এই যে তিনটা ভাইভেক্স, ওভালি, ফ্যালসিপেরাম। আচ্ছা, ব্লার হইলে সমস্যা নেই, আমার কথা শোনো। ব্লার দেখা লাগবে না সবকিছু, জাস্ট আমার কথা শোনো। এক মানে হচ্ছে প্রাইমারি, 1 মানে প্রাইমারি, 2 মানে সেকেন্ডারি, 3 মানে টারশিয়ারি, 4 মানে কোয়ার্টারনারি, ঠিক আছে? তো এই যে আমাদের তিনটা আছে, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এই তিনটাতে জ্বর আসে 48 ঘন্টা পর পর। 48 ঘন্টা মানে 2 দিন পর পর জ্বর আসে, দ্যাট মিনস 3 দিনের শুরুতে। যেহেতু 3 দিনের শুরুতে আমাদের 3 দিনের শুরুতে জ্বর আসে, 3 দিনের শুরুতে জ্বর আসে মানে 3rd ডেসে জ্বর আসে, জন্য কি বলি আমরা? টারশিয়ারি। মানে 3 দিন পর পর, 2 দিন শেষ হয়ে 3 দিনে পড়বে জ্বর আসবে। আজকে জ্বর আসছে, ধরো আজকে কয় তারিখ? আজকে ধরো আজকে আমাদের 21 তারিখ, 21 তারিখ জ্বর আসছে, 22, 23 তার জ্বর থাকবে না, জ্বর আসবে আবার কত? 24 তারিখে। ধরো 21 তারিখ তোমার সকাল 10টায়, 21 তারিখ সকাল 10টায় জ্বর আসছে, 10 AM এ জ্বর আসছে। তোমার জ্বরটা 22 তারিখও থাকবে না, 23 তারিখও থাকবে না, 24 তারিখ 10 AM এ আসবে। তার মানে আজকে থেকে হিসাব যদি করো, 21-এর পর 22, 23, 24, 3 দিন পর জ্বর আসলো না? এই যে 3 দিন পর জ্বর আসলো, এই জন্য আমরা কি বলি? টারশিয়ারি বলি। আর এই যে রয়েছে আমাদের প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, 72 ঘন্টা পর পর জ্বর আসে, এইটা মানে 4 দিন, এই জন্য আমরা বলি কোয়ার্টারনারি। 5 হলে কি বলে জানি না আমি, যে এমপ্রোমা। হ্যাঁ, তো তাইলে আমাদের এই যে তিনটা আছে, এই ভাইভেক্স, ওভালি, ফ্যালসিপেরাম, তিনটাকে আমরা কি বলি? তিনটাকে বলি আমরা টারশিয়ারি বলি, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের দুইটা টার্ম সম্পর্কে জানতে হবে। কোনো কিছুর প্রভাব যখন তোমার কম থাকবে, কোনো কিছুর প্রভাব যখন তোমার কম থাকবে, যে কোনো রোগের প্রভাব যদি আমাদের কম থাকতে পারে আবার বেশি থাকতে পারে, কোনো রোগের প্রভাব যখন আমাদের কম থাকে তখন আমরা সেটাকে বলি বিনাইন বা মাইল্ড। মাইল্ড মানে কম, বিনাইন মানেও মেডিকেলীয় ভাষায় আমরা যেটি ভালো, খুব বেশি খারাপ না আমাদের জন্য, যারা আমাদের খুব বেশি ক্ষতি করে না, তাদেরকে আমরা বলি বিনাইন অর মাইল্ড। আরেকটা হচ্ছে বেশি যদি হয় কোনো রোগের প্রভাব, তখন আমরা সেই জিনিসটাকে বলি ম্যালিগনেন্ট। কি বলি? ম্যালিগনেন্ট। কি বলি? ম্যালিগনেন্ট। তাহলে কোনো রোগের প্রভাব বা কোনো সমস্যার প্রভাব, এই টার্মটা মেইনলি আমরা ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করি। এই টার্মটা মেইনলি আমরা হচ্ছে যে টিউমারের ক্ষেত্রে ব্যবহার করি। টিউমারের ক্ষেত্রে আমরা এই টার্মটা ব্যবহার করি, বিনাইন টিউমার। অনেক সময় দেখবা তোমাদের হাতের মধ্যে অনেকের চর্বির ঢেলা জমে হাতের মধ্যে। ফার্স্ট ডেতে জ্বর থাকে, পরের 2 দিন কেন জ্বর থাকে না সেটা বুঝতে হলে আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি বুঝতে হবে। সো আমরা যাবো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে, যখন আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি পড়বো তখন হচ্ছে মাবিয়া বুঝে যাবা যে কিভাবে হচ্ছে যে জ্বর আসে, আমরা কিভাবে জ্বর আসে বা কেন হচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরপর জ্বর আসে সেটা আমরা বলবো। সো তাহলে দেখো, আমাদের কোনো রোগের প্রভাব যদি কম হয় তখন আমরা বিনাইন বা মাইল্ড বলি। প্রভাব যদি বেশি হয়, যেখানে আমাদের মৃত্যু ঝুঁকি থাকে বেশি, প্লাস হচ্ছে আমাদের মৃত্যু ঝুঁকি থাকবে বেশি থাকে, প্লাস মৃত্যু ঝুঁকি থাকে,
তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলি ম্যালিগনেন্ট বলি। তাহলে একটা হচ্ছে যে যদি কম থাকে তখন আমরা তাকে বিনাইন বা মাইল্ড বলি, যদি বেশি থাকে তখন আমরা তাকে বলি কি ম্যালিগনেন্ট বলি। যেমন হচ্ছে যে আমাদের বিনাইন কিছু টিউমার থাকে, যেমন দেখা যায় যে কিছু ছোট ছোট এখানে ধরো তোমার চর্বি জমছে, আমরা একে বলি লাইপোমা বলি। কোথাও আমাদের দেখা যায় যে বিনাইন টিউমার আছে, আবার কিছু হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার যেগুলো আমাদের ক্যান্সার সৃষ্টি করে, যেগুলো আমাদের ক্ষতি তৈরি করে। সো আমাদের এই যে আমাদের টারশিয়ারি ম্যালেরিয়া যে আছে, এই টারশিয়ারি ম্যালেরিয়ার ভেতর যে ভাইভ্যাক্স, ওভালি, ফ্যালসিপেরাম, এই যে তিনটা, এত কথা বলার কারণ হচ্ছে যে আমাদের এই যে ভাইভ্যাক্স, ওভালি, ফ্যালসিপেরাম তিনটাই কিন্তু আমাদের কি, তিনটাই আমাদের টারশিয়ারি ম্যালেরিয়া। কিন্তু এই তিনটার মধ্যে ফ্যালসিপেরামটা আমাদের ভয়াবহ, ফ্যালসিপেরামটার পরিণতি আমাদের খারাপ। এই ফ্যালসিপেরামের পরিণতি যেহেতু আমাদের খারাপ, এই জন্য আমরা একে বলি ম্যালিগনেন্ট টারশিয়ান ম্যালেরিয়া। এই ফ্যালসিপেরামের বাংলা কি, ফ্যালসিপেরামের বাংলা হচ্ছে ম্যালিগনেন্ট, ম্যালিগনেন্ট টারশিয়ারি ম্যালেরিয়া, ম্যালিগনেন্ট টারশিয়ারি ম্যালেরিয়া আমরা একে বলি। ঠিক আছে, ম্যালিগনেন্ট টারশিয়া। কেন ম্যালিগনেন্ট বললাম ক্লিয়ার, কারণ এইটা আমাদের খুব ভয়াবহ ক্ষতি করে, এইটার কারণে মৃত্যু ঝুঁকি থাকে। তোমাকে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কামড় দিল, সেখানে তোমার মৃত্যু ঝুঁকি কম, কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যদি তোমাকে বাই এনি চান্স কামড় দেয় তখন তোমার মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যাবে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যদি তোমাকে এনি চান্স কামড় দেয় তখন তোমার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। এই ম্যালিগনেন্ট টারশিয়ারি ম্যালেরিয়া বা এর আরেকটা নাম হচ্ছে সেরেব্রাল ম্যালেরিয়া। কেন একে সেরেব্রাল ম্যালেরিয়া বলা হয়, কারণ এটা আমাদের মস্তিষ্কে আক্রমণ করে। আমাদের যে মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ার রয়েছে, আমাদের মস্তিষ্কের অগ্র, মধ্য, পশ্চাৎ তিনটা খণ্ড আছে, আমরা জানি না। অগ্র যে খণ্ড রয়েছে, অগ্রখণ্ডকে আমরা কি বলি, অগ্রখণ্ডের মধ্যে আমাদের দুইটা ভাগ, অগ্রখণ্ডের মধ্যে আমাদের তিনটা অংশ রয়েছে, একটাকে বলি সেরেব্রাম, পন্স, মেডুলা, তিনটা অংশ রয়েছে। কি বলতে আছি, তিনটা অংশ রয়েছে, একটা সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই তিনটা অংশ রয়েছে। তো এই যে তিনটা অংশ রয়েছে এর মধ্যে সেরেব্রামটা সবচেয়ে বড় এবং এটাকে আমরা বলি সেরেব্রাল হেমিস্ফিয়ার বলি। তো এই যা মস্তিষ্কে গিয়ে আক্রমণ করে এই ফ্যালসিপেরাম ম্যালেরিয়া, এই জন্য পেশেন্টের খিঁচুনি ওঠে, কনভালশনে চলে যায় পেশেন্ট, তো মস্তিষ্কে প্রবলেম হয় প্রচুর, তো এই জন্য সেরেব্রাল ম্যালেরিয়া বলা হয় এটাকে। সো এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা আমাকে কামড় দিলে কিন্তু আমার মৃত্যু ঝুঁকি থাকে। আর প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যেটা, এটাকে আমরা বলি হচ্ছে বিনাইন, যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আমার খুব বেশি ক্ষতি করে না, বিনাইন। এর জন্য আমরা কি বলি, বিনাইন টারশিয়ারি ম্যালেরিয়া, বিনাইন টারশিয়ারি ম্যালেরিয়া। ঠিক আছে, কারণ কি এটা আমাদের তেমন কোনো ক্ষতি করে না, মানে ধরো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স তোমার কামড় দিল, তোমার মারা যাওয়ার ঝুঁকি সেভাবে নাই। প্লাজমোডিয়াম ওভালি যেটা, এটাকে আমরা বলি মাইল্ড। তো মাইল্ড মানেও আমরা জানি যে মাইল্ড মানেও কি, মাইল্ড মানেও তো দুর্বল, তার মানে হচ্ছে মাইল্ড টারশিয়ারি ম্যালেরিয়া আমাদের খুব বেশি ক্ষতি করতে পারবে না। তাহলে আমাদের জন্য ম্যালেরিয়া হলে কোন ম্যালেরিয়াটা সবচেয়ে ভয়াবহ আমাদের জন্য, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হলে সেটা আমাদের জন্য সবচেয়ে ভয়াবহ ম্যালেরিয়া। আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যে রয়েছে, এই প্লাজমোডিয়াম ম্যালেরিয়াকে তাহলে আমরা কি বললাম যে এই জ্বরটা আসে 72 ঘন্টা পর, এই জন্য আমরা কি বলি কোয়ার্টারনারি, 72 ঘন্টা, তার মানে এই ম্যালেরিয়ার নাম হবে কোয়ার্টার্ন ম্যালেরিয়া। তা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো আমি এত কিছু জানতাম না যে আসলে টারশিয়ারি নামটা কেন ইউজ করা হয়, কোয়ার্টার নামটা কেন ইউজ করা হয়। তো আমি তো এই টার্মিনোলজিগুলো জানতাম না যে কেন টারশিয়ারি হয় আর কেন কোয়ার্টারনারি হয়। তা আমি এভাবে মনে রাখতাম, ইস, যার নামের মধ্যে ম্যালেরিয়া আছে তার নামের মধ্যে হচ্ছে টারশিয়ারি টার্মটা নাই, বাকিগুলোর মধ্যে টারশিয়ারি আছে। যার নামের মধ্যে ম্যালেরিয়া আছে তার নামের মধ্যে টারশিয়ারি নেই, বাকিগুলোর মধ্যে টারশিয়ারি আছে। কেন মাইল্ড বলা হয়, কেন বিনাইন বলা হয়, কেন ম্যালিগনেন্ট বলা হয়, সেগুলো কিন্তু জানতাম না। এখন কিন্তু আমি তোমাদের এখানে লেখা প্রত্যেকটা ওয়ার্ড এক্সপ্লেন করে দিছি। সো আশা করি তোমরা লাইফে কোনোদিন ভুলবা না যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বিনাইন টারশিয়ারি ম্যালেরিয়া, ওভালি মাইল্ড টারশিয়ারি ম্যালেরিয়া, ফ্যালসিপেরাম ম্যালিগনেন্ট বা সেরেব্রাল ম্যালেরিয়া, আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এটা হচ্ছে কোয়ার্টার্ন ম্যালেরিয়া। কেন, তাদের জ্বর আসার প্যাটার্নের উপর ভিত্তি করে, যে তারা কতদিন পর জ্বর আসছে আমাদের সেটার উপর ভিত্তি করে আমরা নামকরণ করি। তো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ক্ষেত্রে 36 থেকে 72 ঘন্টা বলা আছে জ্বর আসার সময়কাল, 36 থেকে 48 ঘন্টা, কিন্তু সেই তো 48 ঘন্টাই না, অনেক সময় 48 ঘন্টা চলে যায়, মানে 2 দিন পার হয়ে যায়। ঠিক আছে, সব মশার পিক চেয়েছে জেএম প্রমা, তাকে অনেক মশা কামড়ায় এই জন্য। তো এই জায়গাটা আমরা মোটামুটি বলে ফেলছি, ঠিক আছে। সো এই জায়গাটা আমরা মুছে দিলাম। সো নামের ব্যাপারটা ক্লিয়ার তোমরা, আর ভুল হবে কখনো মানে কোনটা কোন নাম ইউজ করা হয়। তো এই যে ম্যালেরিয়া যে আছে,
এই ম্যালেরিয়াটা আমাদের দেশের জন্য একটা এন্ডেমিক রোগ। তো ম্যালেরিয়াটা হচ্ছে আমাদের বাংলাদেশের 13টা জেলাকে আমরা ম্যালেরিয়ার জন্য রেড জোন বলি। 13টা জেলা হচ্ছে যে ম্যালেরিয়ার জন্য রেড জোন, যে এই এরিয়াগুলো না রেড জোন না, ম্যালেরিয়ার জন্য এটা হচ্ছে 13টা জেলা হচ্ছে এন্ডেমিক জোন। সো এন্ডেমিক জোন বা এন্ডেমিক কথাটা তোমাদের একদম ফার্স্ট ক্লাসে মোস্ট প্রবাবলি আমি একদম তোমাদের জুলজির ফার্স্ট ক্লাসের আগের মাসে যে ক্লাসটা হয়েছিল ফার্স্ট ক্লাস, সেখানে বলেছিলাম যে এন্ডেমিক মানে কি। এন্ডেমিক বলতে বোঝায় যে কোনো একটা জিনিস, সেটা হয় রোগ হোক, কোনো উদ্ভিদ হোক, কোনো প্রাণী হোক, যে কোনো কিছু একটা নির্দিষ্ট কিছু যদি একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে থাকে, যে একটা নির্দিষ্ট এরিয়ায় থাকে, সেই এরিয়ার বাইরে তাকে আর কোথাও পাওয়া যাবে না, তখন সেই জিনিসটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে আমরা বলি এন্ডেমিক বলি। তখন আমরা কি বলি? তখন আমরা এন্ডেমিক বলি জিনিসটাকে, তখন আমরা কি বলি? এন্ডেমিক বলি। তো এই যে এন্ডেমিক বলতে তাহলে আমরা কি বুঝতে পারছি? যে এন্ডেমিক বলতে আমরা বুঝতে পারছি যে যখন কোনো একটা রোগ একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে হয়, তখন ওই প্রাণী ভৌগোলিক অঞ্চল ছাড়া আর কোথাও হয় না, তাকে আমরা বলি এন্ডেমিক ডিজিজ। যেহেতু আমরা রোগ নিয়ে বলছি, এই জন্য আমরা বলছি এন্ডেমিক ডিজিজ। আমরা যদি বলতাম যে একটা নির্দিষ্ট প্রাণী, এই একটা ধরো নির্দিষ্ট একটা প্রাণী, ধরো একটা কচ্ছপ, যেমন ঘড়িয়াল, সেই ঘড়িয়াল বাংলাদেশ ছাড়া কোথাও পাওয়া যায় না হয়তো, বা একটা নির্দিষ্ট প্রাণী সেটা ধরো একটা নির্দিষ্ট অঞ্চল ছাড়া কোথাও পাওয়া যায় না। ধরো তোমার বাড়ির বিড়ালটা তোমার বাড়ি ছাড়া কোথাও পাওয়া যায় না, যদি এভাবে বলা হয় না। সো একটা নির্দিষ্ট প্রাণীর যদি একটা অঞ্চল ছাড়া কোথাও না পাওয়া যায়, তখন তাকে কি বলবো? ওই এরিয়ার জন্য এন্ডেমিক অ্যানিমেল। একটা উদ্ভিদ যদি কোনো একটা নির্দিষ্ট অঞ্চল ছাড়া কোথাও পাওয়া না যায়, তখন আমরা কি বলবো? এন্ডেমিক প্ল্যান্ট বলবো। ঠিক তেমনি এই যে ডিজিজগুলো আছে ম্যালেরিয়া, এটা বাংলাদেশের 13টা জেলায় খুব কমন। সো এই যে জেলাগুলো আছে, এই জেলাগুলোকে আমরা বলি এন্ডেমিক জোন, যে এই জেলাগুলো আমাদের সবচেয়ে বেশি ছড়ায়। এই এন্ডেমিক জোনের মধ্যে আমাদের রেড জোন বলতে আমরা 3টা জোনকে বলি। 3টা জোন হচ্ছে আমাদের রেড জোন। তো রেড জোন আছে 3টা না, মোট 4টা জেলা। রেড জোনে আমাদের 4টা জেলা আছে। একটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম বলতে আমাদের জায়গায় 3টা জিনিস আছে। এটা একটা এমসিকিউর প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল একবার জিকেতে। পার্বত্য চট্টগ্রাম বলতে কয়টা জেলা আসে? 3টা জেলা আসে। একটা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। ঠিক আছে। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আরেকটা রেড জোন আছে, সেটা হচ্ছে সিলেটও আমাদের এই সিলেটের মধ্যে বিশেষ করে শ্রীমঙ্গল যেটা আছে, শ্রীমঙ্গল মানে সিলেট জেলাটা পুরাটা শ্রীমঙ্গল, এটা হচ্ছে এই ম্যালেরিয়ার জন্য এন্ডেমিক জোন। মানে এই জায়গাগুলায় বেশি হয়। রেড জোন কেন বলছি? বেশি আক্রান্ত হয়। তো প্রতি বছরই দেখা যায় এই পার্বত্য চট্টগ্রামে প্রায় 20 থেকে 25 জন এই ম্যালেরিয়া রোগে মারা যায়, নট আক্রান্ত হয়, আক্রান্ত হয় আরও বেশি। তো এই জায়গাগুলোয় বেশি হয়। তো খেয়াল করে দেখো, তার মানে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, এই জায়গাগুলোর মধ্যে কমন সিনারিও কি? কমন সিনারিও হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে পাহাড় আছে। কি রয়েছে? পাহাড় আছে। সো ম্যালেরিয়া আমাদের পাহাড়ি অঞ্চলে বেশি থাকে, পাহাড়ি অঞ্চলে ম্যালেরিয়া বেশি থাকে। পাহাড় ছাড়া তারা সমতলেও থাকতে পারে, বাট পাহাড়ি অঞ্চলে এদের বেশি দেখা যায়, বা পাহাড়ি অঞ্চলে এদের প্রভাব বেশি। সো কারো ধরো এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হলো পাহাড়ি অঞ্চলে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম মানে তার ম্যালিগন্যান্ট টারশিয়ারি ম্যালেরিয়া, তার হচ্ছে খুবই ভয়াবহ অবস্থা, মস্তিষ্কে চলে গেছে এবং মস্তিষ্কে ক্ষয় করা শুরু করছে এবং সে খিঁচুনিওটা শুরু হয়, কনভালশন হওয়া শুরু হয়। সো ওই পেশেন্টকে বাঁচানোটা টাফ না পার্বত্য চট্টগ্রামে, কারণ পার্বত্য চট্টগ্রামের যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা কিন্তু তত ভালো না, তাই না? আচ্ছা, তো এই যে আমাদের পাহাড় এবং সমতল দুইটার মধ্যে, পাহাড়ে আমার কোনটা বেশি থাকে? আমরা যদি পাহাড় বলি, পাহাড়ি রিজিয়নে যেটা ভয়াবহ সেটাই বেশি থাকে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামটা পাহাড়ি অঞ্চলে বেশি থাকে। আর সমতল ভূমি যদি আমি বলি, যে ধরো সিলেটে কিছু সমতল ভূমি বা এই ছাড়া যে বাকি অঞ্চলগুলো ছড়ায়, সেই অঞ্চলগুলোয় থাকে প্লাজমোডিয়াম ভাইভেক্স থাকে। তো এই হচ্ছে আমাদের যে এরা কোথায় থাকে, কতটুকু কি ক্ষতি করে আমাদের, সেটা আমরা একটু জেনে নিলাম। সো পার্বত্য চট্টগ্রামে যাওয়ার আগে দ্যাটস ওয়াই আমার একটু সেফটি মেজার নিয়ে চলা উচিত। কারণ হচ্ছে যে আমাদের ধরো ওডোমাস নিয়ে যাওয়া উচিত, ফুল স্লিভ
হচ্ছে যে জামা কাপড় মানে ফুল হাতার জামা কাপড় পরা উচিত। সো এটা পার্বত্য চট্ট মানে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, যেমন আমরা ঘুরতে যাই খাগড়াছড়ি অনেক ভেতরে, রাঙামাটির অনেক ভেতরে, বান্দরবন অনেক ভেতরে। সো তোমরা যখন বড় হয়ে এই ভেতরের জায়গাগুলো ঘুরতে যাবে তখন প্লিজ মানে হচ্ছে ইনশিওর করে যেন তোমরা স্টে সেফ থাকো যেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কি আমাদের এই প্রথম দিকের কিছু কথাবার্তা। এবার আসো আমরা মেইন যে ব্যাপার রয়েছে চক্রগুলার ভিতরে চলে যাব। ওকে, তো ম্যালেরিয়ার যে চক্র রয়েছে এর মধ্যে হচ্ছে মানব দেহে ম্যালেরিয়ার চক্র। তো ম্যালেরিয়ার কোথায় চক্র? মানব দেহে ম্যালেরিয়ার চক্র। মানবদেহে ম্যালেরিয়ার চক্র যদি আমরা বলি, মানবদেহে ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখতে পাই। মানবদেহে আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে কি করতে পাই, যে মানবদেহে এই ম্যালেরিয়া পরজীবীর যে লাইফ সাইকেল আছে, এই লাইফ সাইকেলে আমরা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখতে পাই। এমন একটা জিনিস পাওয়া যায় যেখানে অনেকগুলা নিউক্লিয়াস রয়েছে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখা যায়। কি হয়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা দেখা যায় মানবদেহে, যে বিভিন্ন চক্রটা চলে, বিভিন্ন যে ফেজ চলে, সেই ফেজের মধ্যে আমরা দেখবো একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখা যায়। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশাটা আমরা দেখতে পাই মানবদেহে, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটাকে আমরা বলি সাইজন্ট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা যেটা থাকে সাইজন্ট বলি আমরা। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা কি বলি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা বলি সাইজন্ট। তো আমাদের এই যে ম্যালেরিয়া মানবদেহে যে চক্র আছে সেখানে আমরা কি দেখতে পাই? বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা দেখতে পাই মানবদেহে। যখন আমরা ধাপে ধাপে দেখতে পাবো, আমরা যখন ধাপে ধাপে দেখতে পাবো তখন আমরা দেখবো যে এখানে একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা পাওয়া যায়। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, তাকে আমরা বলি সাইজন্ট। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সাইজন্ট বলি। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা থাকার কারণে, আমাদের এই যে মানবদেহে যে চক্রটা চলে, কারণে চক্রের নাম কি হয়ে যায়? মানবদেহে যে চক্র চলে সেই চক্রের নাম হবে সাইজোগনি। সেই চক্রের নাম কি হবে? সাইজোগনি। সেই চক্রের নাম কি? সেই চক্রের নাম হচ্ছে সাইজোগনি। তো মানবদেহে যে ম্যালেরিয়ার চক্রটা চলে, মানবদেহে ম্যালেরিয়ার চক্রকে আমরা কি বলি? মানবদেহে ম্যালেরিয়ার যে চক্র তাকে আমরা বলি সাইজোগনি। সাইজোগনি কি? সাইজোগনি কেন বলা হয়? কারণ মানবদেহে যে চক্রটা চলে সেখানে আমরা একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখতে পাই যার নাম সাইজন্ট। তো যেহেতু সাইজন্ট নামে একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখা যায়, সেজন্য সাইজো রেখে লাস্টে গনি ভাইকে এনে দেওয়া হয়েছে, যে সাইজও আছে, লাস্টে বললো গনি ভাই আপনি একটু এখানে বসেন। তো মানবদেহের মধ্যে আমরা যে দশা দেখতে পাই তাকে আমরা কি বলি? সাইজোগনি বলি। তার মানে মানবদেহে ম্যালেরিয়ার যে চক্র তাকে আমরা কি বলি? সাইজোগনি বলি। বলো আমার সাথে, মানবদেহে ম্যালেরিয়ার যে চক্র তাকে কি বলি? সাইজোগনি। কেন সাইজোগনি বলি? কারণ এখানে একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখা যায় যার নাম সাইজন্ট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা মানে কি? যে একটা কোষ থাকবে, সেই একটা কোষের ভেতর অনেকগুলা নিউক্লিয়াস থাকবে। একটা কোষের ভেতর অনেকগুলা নিউক্লিয়াস থাকবে। সো একটা কোষের ভেতর যখন অনেকগুলা নিউক্লিয়াস থাকে তখন সেই দশাটাকে আমরা কি বলি? তখন আমরা সেই দশাটাকে বলি বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এই যে আমাদের এখানে সাইজোগনি আমরা দেখতে পেলাম। এই যে আমাদের সাইজোগনি রয়েছে, এই সাইজোগনি, তাহলে মানবদেহে যে চক্র তাকে আমরা বলি সাইজোগনি বলি। মানবদেহে যে চক্র রয়েছে, চক্রটা দুই ধরনের বা দুইটা জায়গায় এই চক্রটা দেখা যায়। একটা হচ্ছে আমাদের যকৃতকে আক্রমণ করে। এই যে ম্যালেরিয়া পরজীবী আছে, এই ম্যালেরিয়া পরজীবী আমাদের কোথায় আক্রমণ করে? যকৃতকে আক্রমণ করে। এই যে আমাদের যকৃতকে আক্রমণ করে, যকৃতকে আক্রমণ করার কারণে যকৃতের যে কোষগুলো আছে, যকৃতকে আক্রমণ করে। যকৃতের যে কোষ আছে, আমাদের যকৃতের যে কোষগুলা রয়েছে, যকৃতের প্রতিটা কোষকে আমরা বলি হেপাটিক সেল। যকৃতের প্রতিটা কোষকে আমরা কি বলি? যকৃতের প্রতিটা কোষকে বলি আমরা হেপাটিক সেল। তো এই যে আমাদের ম্যালেরিয়া পরজীবী, এই পরজীবীগুলো আমাদের যকৃতের সেলগুলোকে আক্রমণ করে, তারা আমাদের হেপাটিক সেলগুলোকে আক্রমণ করে। যেহেতু তারা আমাদের হেপাটিক সেলগুলোকে আক্রমণ করে, দ্যাটস আমরা কি বলি? হেপাটিক সাইজোগনি।
এই জন্য আমরা এই নামকে কি বলি, হেপাটিক সাইজোগনি। তাহলে হেপাটিক সাইজোগনি মানে কি, হেপাটিক সাইজোগনি মানে তারা আমাদের যকৃতকে আক্রমণ করে। এবং এই হেপাটিক সাইজোগনির পর পরবর্তী একটা দশা দেখা যায় যেখানে তারা আমাদের আরবিসি বা যেটাকে আমরা ইংরেজিতে বলি এরিথ্রোসাইট, এই আরবিসি বা এরিথ্রোসাইটকে আক্রমণ করে। আরবিসি বা এরিথ্রোসাইটকে আক্রমণ করে বলে একে আমরা বলি এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে, সাইজোগনি বাংলা যা ইংরেজি যা সেম, সাইজোগনি বাংলা এবং ইংরেজি সেম। তো হচ্ছে আমাদের যকৃৎ বা ইংরেজি হচ্ছে যকৃতের ইংরেজি হচ্ছে লিভার। ঠিক আছে, তো যে তারা আমাদের যকৃৎ বা লিভারকে আক্রমণ করে, এই জন্য আমরা একে কি বলি, হেপাটিক সাইজোগনি, এটাকে আমরা বলি এরিথ্রোসাইটিক সাইজোগনি বলি। সো হেপাটিক সাইজোগনির ভেতরে আমাদের দুইটা দশা দেখা যায়। হেপাটিক সাইজোগনির ভেতর দ্য টু ফেজেস অফ হেপাটিক সাইজোগনি, একটাকে আমরা বলি আচ্ছা দেখো, এই যে হেপাটিক সাইজোগনিটা রয়েছে, হেপাটিক সাইজোগনিটা আমাদের কেন ব্যবহার করি আমরা, হেপাটিক সাইজোগনিটার কাজ কি? হেপাটিক সাইজোগনির কাজ হচ্ছে যে আমাদের যখন একটা জীবাণু প্রবেশ করে, ধরো এটা আমাদের একটা লিভার, ঠিক আছে, এটা আমাদের একটা লিভার, হ্যাঁ, তো একটা প্যারাসাইট বা একটা পরজীবী আমাদের বডিতে প্রবেশ করেছে, এটা আমাদের ধরো এটা লিভার ছিল, তো এটা আমাদের ব্লাড ভেসেল, আমাদের রক্তনালী। তো এই যে প্যারাসাইটটা আমাদের এই হচ্ছে আমাদের ধরো স্কিন, এটা হচ্ছে আমাদের চামড়া, গন্ডারের মতো মোটা চামড়া, এই মোটা চামড়া দিয়ে মশা আমাদের কামড় দিল, কামড় দিয়ে আমাদের দেহের ভেতর এই যে ওদের যে প্যারাসাইটটা রয়েছে, প্যারাসাইটটা প্রবেশ করায় দিল। সেই প্যারাসাইটটা আমাদের রক্তে আসে, রক্তে আসার পর সে অনেক ঘোরাঘুরি করে তারপর আমাদের যকৃতে আসে, যকৃতে এসে যকৃতকে আক্রমণ করে, যকৃতের কোষগুলোকে ধ্বংস করে, যকৃতের কোষগুলোকে ক্ষতি করে, তারপর সাইজোগনি বানানো হবে এসসি দিয়ে, না সাইজোগনি। ঠিক আছে, তো যকৃতের কোষকে আক্রমণ করে, এই যে যকৃতের কোষকে আক্রমণ করার পর তারা আমাদের আরবিসিকে আক্রমণ করে। ঠিক আছে, যকৃতের কোষকে আক্রমণ করার পর তারা আমাদের আরবিসিকে আক্রমণ করে। তাইলে কি দেখা যাচ্ছে যে এই যে আমাদের হেপাটিক সাইজোগনি, এই হেপাটিক সাইজোগনিটা একটা প্রস্তুতি পর্ব, কারণ মেইন যে কাজটা বা আমাদের ওরা যে কাজ করে, ওই ম্যালেরিয়া প্যারাসাইটটার মেইন টার্গেট হচ্ছে আরবিসি। দ্য মেইন টার্গেট অফ ম্যালেরিয়ার প্যারাসাইট হচ্ছে আরবিসি, সে আরবিসির ক্ষতি করবে। লিভারটাকে সে ব্যবহার করে একটা পোর্ট বা মাধ্যম হিসাবে সে আরবিসিতে যাওয়ার জন্য। এখন কথা হতে পারে যে ভাইয়া, ম্যালেরিয়া মশা যখন আমাকে কামড় দেয়, তখন তো মশা আমার এই জায়গায় আমার হাতটাকে যে জায়গাটা কামড় দেয় সেই জায়গাটা অবশ করার জন্য, এই জায়গায় যেন আমরা বুঝতে না পারি মশা কামড় দিছে, সেই জন্য তাদের লালাক্ষরণ করে, তাদের লালার মধ্যে একটা পদার্থ থাকে যেটা আমাদের ব্যথাটাকে বুঝতে দেয় না, এইটা ক্ষরণ করে সে হচ্ছে আমাদের থেকে রক্ত চুষে খায়। যখন সে রক্ত চুষে খায় তখন সে ভাবে যে আমি এত কষ্ট করে এই ব্যক্তির রক্ত চুষে খাচ্ছি, তার আমি একটা গিফটও দিই, তখন গিফট হিসেবে আমাদের রক্তের ভেতর তার প্যারাসাইট বা পরজীবীটা ঢুকায় দেয়। স্ত্রী অ্যানোফিলিস মশা যখন আমাদের কামড় দেয় আমাদের রক্ত খায়, রক্ত খাওয়ার সময় সে আমাদের জন্য গিফট হিসাবে ম্যালেরিয়া প্যারাসাইট আমাদের ভেতর ঢুকিয়ে দেয়, যদি তার ভেতর ম্যালেরিয়া প্যারাসাইট থেকে থাকে। তো এই যে ম্যালেরিয়া প্যারাসাইটটা ঢুকে যাওয়ার পর আমাদের কোথায় আছে, প্রথমে কিন্তু আমাদের রক্তে আসে, বাট ফার্স্টে রক্তে কিন্তু কাজ করতে পারে না, ফার্স্টে রক্তে আরবিসিকে আক্রমণ করতে পারে না, কারণ আরবিসিকে আক্রমণ করার জন্য তার যেরকম ক্যালিবার দরকার, আরবিসিকে আক্রমণ করার জন্য তার যেমন ক্ষমতা দরকার, সেই ক্ষমতাটা এই প্রথম যে প্যারাসাইটটা, মানে আমাদের এই একদম প্রথম যে ঢোকে, এই প্রথম দশাটার নাম হচ্ছে স্পোরোজয়েড। একদম এই মাকু আকৃতির যে জিনিসটা দ্বারা প্রবেশ করে তাকে আমি বলি স্পোরোজয়েড বলি। সো এই স্পোরোজয়েডটা প্রথমেই কিন্তু আমার আরবিসিকে আক্রমণ করলে পারতো, কারণ কি ওরা প্রথমেই কোথায় থাকে, প্রথমেই আমাদের রক্তের ভেতর থাকে। সো তো
প্রথমে এরা আমাদের রক্তের ভেতর থাকে, সো রক্তের ভেতর থাকলে তো প্রথমেই আরবিসিকে আক্রমণ করতে পারতো না, তা কিন্তু করে না। কারণ কি, আরবিসিকে আক্রমণ করার জন্য যে তার ক্যালিবার, আরবিসিকে আক্রমণ করার জন্য তার যে ক্ষমতা, সেটা প্রথমে থাকে না। দ্যাটস ওয়াই সে প্রথমে যকৃৎকে চুজ করে, যকৃৎকে আক্রমণ করে, যকৃতের থেকে খাবার দাবার গ্রহণ করে সে আরবিসিকে আক্রমণ করার মতো দক্ষতা অর্জন করে, তারপর সে আরবিসিকে আক্রমণ করে। মাবিয়া প্রশ্ন করছে কি, না প্যারাসাইটটা ওদের দেহে কিভাবে যায়? তো ওদের দেহে প্যারাসাইটটা যায় আসলে মানুষের দেহ থেকে, ওরা প্যারাসাইটটা মানব দেহ থেকে গ্রহণ করে। আমরা সাইকেলগুলো যখন শিখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। না না, এখানে আমরা প্যারাসাইট পড়তেছি, প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যে চারটা পড়লাম, বা প্লাজমোডিয়াম গোত্র, এগুলা সব আমাদের প্যারাসাইট বা পরজীবী। এগুলা কোনো ভাইরাস না, এগুলা কোনো ব্যাকটেরিয়া না, এরা প্যারাসাইট। এরা কি আমাদের প্যারাসাইট। ম্যালেরিয়া কোনো ভাইরাস না, ম্যালেরিয়া কোনো ব্যাকটেরিয়া না, ম্যালেরিয়া ইজ এ প্যারাসাইটিক ফিভার। ম্যালেরিয়া আমাদের একটা প্যারাসাইট বা পরজীবী ঘটিত রোগ। ম্যালেরিয়ার ভেতর যে প্লাজমোডিয়াম আছে, প্লাজমোডিয়াম একটা প্যারাসাইট। এই প্যারাসাইটটা বাহক হিসেবে কে কাজ করে? ম্যালেরিয়া কাজ করে। ম্যালেরিয়া কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া না। ক্লিয়ার? হ্যাঁ, ফার্স্টে রক্তে জীবাণু গেল, কিন্তু রক্তে তো কাজ করতে পারে না, কাজ করে কোথায়? কাজ করে যকৃতে। তো কোথায় কাজ করে সেটার উপর ভিত্তি করে আমরা নামকরণ করি। কোথায় চক্র বা সাইকেল ঘুরতে পারবে সেটার উপর ভিত্তি করে আমরা নামকরণ করি। তো সাইকেল ঘটবে কোথায়? সাইকেল ঘটবে আমাদের এই যে লিভার রয়েছে, লিভারের ভেতর আমাদের সাইকেল ঘটবে। ঠিক আছে? সো ফার্স্টে যে সাইকেলটা ঘটবে সেই সাইকেলটা কোথায় ঘটবে? লিভারে ঘটবে। সো দ্যাটস ওয়াই আমরা এই সাইকেলটার নাম কি দিয়েছি? হেপাটিক সাইজোগনি। তারপর এখান থেকে সে শক্তি সঞ্চয় করবে, এখানে সে নিজেকে প্রস্তুত করবে, প্রস্তুত করে তারপর সে আরবিসিকে আক্রমণ করার ক্ষমতা লাভ করবে। সো তারপর সে আরবিসিকে আক্রমণ করার ক্ষমতা লাভ করবে। এই জন্য এই দশাটাকে আমরা কি বলি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। মানে ফার্স্টে হেপাটিক সাইজোগনি, তারপর এরিথ্রোসাইটিক সাইজোগনি। মানে এই যে হেপাটিক সাইজোগনি দশা, ফার্স্টে যখন দেহে আসে আর আরবিসিতে যখন যায়, দুইটার মধ্যে কি ডিফারেন্স? কি দুইটার মধ্যে অনেক ডিফারেন্স, স্ট্রাকচারাল ডিফারেন্স থাকে, তাদের আকৃতিগত, বৈশিষ্ট্যগত, উপাদানগত অনেক পার্থক্য থাকে। তো এই যে হেপাটিক সাইজোগনি, এই হেপাটিক সাইজোগনিটা আসলে কি? এই হেপাটিক সাইজোগনিটা হচ্ছে এই এরিথ্রোসাইটিক সাইজোগনিতে যাওয়ার প্রস্তুতি। হেপাটিক সাইজোগনিটা আসলে কি? হেপাটিক সাইজোগনিটা এরিথ্রোসাইটিক সাইজোগনিতে যাওয়ার প্রস্তুতি। হেপাটিক সাইজোগনি কি? হেপাটিক সাইজোগনি হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে যাওয়ার প্রস্তুতি। সো এই যে আমাদের হেপাটিক সাইজোগনি আছে, এই হেপাটিক সাইজোগনির তোকে আমরা দুইটা ভাগে বা দুইটা ধাপে ভাগ করতে পারি। তার মানে হেপাটিক সাইজোগনি আসলে আমরা কোথায় যাওয়ার প্রস্তুতি? এরিথ্রোসাইটিক সাইজোগনিতে যাওয়ার প্রস্তুতি। সো এই জন্য হেপাটিক সাইজোগনির যে দুইটা নাম আমরা দেই, একে একটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক, যে এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। আরেকটাকে বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে দেখো, হেপাটিক সাইজোগনির মধ্যে আমরা দুইটা ভাগ দেখতে পাই, দুইটা ভাগকে আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি বলি। কেন এরিথ্রোসাইটিক সাইজোগনি বলি? কারণ হচ্ছে এই হেপাটিক সাইজোগনিটা প্রস্তুতি দশা এরিথ্রোসাইটিক সাইজোগনিতে যাওয়ার। এই জন্য এই হেপাটিক সাইজোগনির একটা ধাপকে বলছি আমরা প্রি, মানে আদি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর এটাকে বলছি এক্সো, এক্সো মানে পরে এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে? দুইটার নাম প্রি আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এবার আমরা হচ্ছে যে পুরা চক্রগুলা দেখবো, দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট প্লাজমোডিয়াম প্যারাসাইট কোথা থেকে আসছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ইভলিউশনের একটা কোশ্চেন। ফার্স্ট প্যারাসাইটটা কোথা থেকে আসলো না? ওকে, সো আমরা এতটুকু বুঝলাম। এতটুকুর মধ্যে তোমাদের অনেকের অনেক প্রশ্ন আছে। সো আমরা যখন হচ্ছে যে ইয়াতে চলে যাব, আমরা যখন চক্রগুলাতে চলে যাব, তখন আমাদের আর হচ্ছে প্রশ্ন থাকবে না। চক্রে যাওয়ার আগে আমি তোমাদের কিছু প্রশ্ন করি, তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন, যে মাধ্যমিক পোষক কারা ম্যালেরিয়ার? ম্যালেরিয়ার মাধ্যমিক পোষক কারা? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন ম্যালেরিয়া পরজীবীটি বেশি
ক্ষতিকর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে ম্যালেরিয়ায় সর্বনিম্ন, আচ্ছা এই দুইটা প্রশ্নের উত্তরই বলো যে ম্যালেরিয়া কোন ম্যালেরিয়া পরজীবীটা বেশি ক্ষতিকর আর ম্যালেরিয়া মাধ্যমিক পোষক কারা। সবাই উত্তর দাও, সবাই উত্তর দিবা, আমি 2 মিনিট রেস্ট নিব, টানা পড়াইতে গেলে খারাপ লাগে। সবার উত্তর দেখবো আমি। ইন্টারে তোমরা পড়ো। জাস্ট 3 জন প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে, আর কি উত্তর দেয় নাই, কারণ কি? সবার উত্তর দেখবো আমি, সবাই উত্তর দাও। জিহান রে তোরা পিটাবো, জিহান কি ক্লাস করতেছে না? জিহান আর হচ্ছে তানজিম তাবুসম, মশকি কিভাবে হচ্ছে যে ইয়া হয় মাধ্যমিক পোষক হয়? মাধ্যমিক পোষক হচ্ছে মানুষ, মা মনে রাখবা, মা দিয়ে হচ্ছে মানুষ মাধ্যমিক পোষক। হ্যাঁ বলো, কার কি প্রশ্ন? এই যে দেখো, মাত্র পড়াইছি, মাত্র ভুলে গেছো তোমরা। মাধ্যমিক পোষক মশকি না, মাধ্যমিক পোষক হচ্ছে মানুষ, হিউম্যান আর দ্য ইন্টারমিডিয়েট হোস্ট। ইন্টারমিডিয়েট হোস্টকে, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে হিউম্যান, নট এসব জিনিস যদি ভুল করো তাহলে তো মান ইজ্জত থাকবে না। আচ্ছা মশা কি বলতেছো? হ্যাঁ আসিফ ইকবাল বলো, মশার কি হয়েছে? আসিফ ইকবাল মশা নিয়ে আসলে কোথা থেকে? কেউ যদি বলো মাধ্যমিক পোষক মশা, তারে মশা খাওয়াই দিব, তার কানের ভেতর মশা ঢুকবে। আচ্ছা আসো, এবার আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি পড়বো। হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি হচ্ছে মোটু আর পাতলুর কাহিনী। ছিল ম্যালেরিয়া সেকেন্ডারি হোস্ট হিউম্যান বডি, বাট আজমল স্যারের বই ইকোনমিক্যাল অর্ডারে বলছে হোয়াট ইজ দ্য ইকোনমিক্যাল অর্ডার। আজমল স্যারের জুলজি বই দেখার কোনো দরকার নেই। কোন বইতে বলা আছে মানুষ হচ্ছে যে মুখ্য পোষক? সে বই নিয়ে আসো আমার কাছে। দীপ সরকারের ঘুম আসতেছে, দীপ ঘুমাও। আচ্ছা খেয়াল করো যে ধরো তুমি একজন মানুষ, এই হচ্ছে তুমি, এই হচ্ছে তোমার হাত, ধরো এটা হচ্ছে তোমার আঙ্গুল, ঠিক আছে, এই হচ্ছে তুমি, হ্যাঁ তোমার একটা হাত, ঠিক আছে, ভয়াবহ একটা হাত আঁকলাম। এই হাতের উপর একটা মশকি এসে বসলো, একটা মশকি এসে বসে ধরো এরকম একটা মশকি এসে বসলো, তার ছবি আঁকার ব্যর্থ চেষ্টা না চালাই। এই যে মশকি আসলো, মশকি এসে আমাদের হাতের উপর যখন বসে, বসে এই জায়গাটাকে অবশ করার জন্য মনে রাখো, যেমনে হচ্ছে যে পারো মনে রাখো, ও থেকেও তো ভাই মাউন্ট,
আজমল স্যারের জুলজি পড়বা, আজমল স্যারের বোটানি পড়বা না, আজমল স্যারের জুলজি পড়বা, আজমল স্যারের বোটানি পড়বা না। সো এটা তোমার হাত, এটা হচ্ছে যে মশকি। সো মশকি কামড় দিল, কামড় দিয়ে তোমার রক্ত খাবে, রক্ত খাওয়ার সময় কি করবে, রক্ত খাওয়ার সময় সেই মশকির লালাগ্রন্থিতে 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 যদি স্পোরোজয়েড থাকে, যদি স্পোরোজয়েড থাকে তখন সে রক্ত খাওয়ার সাথে তোমাকে গিফট আকারে স্পোরোজয়েড দিয়ে দিবে। কি দিয়ে দিবে? স্পোরোজয়েড দিয়ে দিবে। গিফট আকারে কি দিবে? স্পোরোজয়েড দিবে। তো ধরো আমাদের যে মশাটা কামড় দিল, সেই মশাটার ভেতরে আমাদের কি রয়েছে, আমাদের যে মশাটা কামড় দিয়েছে সেই মশাটার ভেতরে স্পোরোজয়েড রয়েছে। এই যে মশা, তাহলে আমাদের এখানে একটা রক্তনালী আছে, ধরো এই জায়গাটার ভেতর দিয়ে আমাদের একটা রক্তনালী প্রবাহিত হয়েছে। তাহলে এই যে আমাদের রক্তনালী রয়েছে, কি হবে এখন, এই যে ম্যালেরিয়াটাকে আমার কামড় দিল, এই ম্যালেরিয়ার ভেতরে আমার স্পোরোজয়েড ছিল, তার আমাকে অসংখ্য স্পোরোজয়েড দান করছে। কতগুলা যে দান করে, প্রায় 1 লাখ, মানে প্রায় হচ্ছে যে 32,600টার মতো স্পোরোজয়েড দান করে। সো আমরা একটা স্পোরোজয়েডের কথা চিন্তা করব। এখন হচ্ছে যে এই, শোনো খেয়াল করে কথা ভালো করে, হাসান স্যারের বইয়ে মানুষকে মুখ্য পোষক বলা আছে, এটা ভুল আছে। কোন হাসান স্যারের বই? আবুল হাসান? কি হয়েছে বলো? আবুল হাসান স্যারের বইতে মানুষকে মুখ্য পোষক বলা কোথায়? কোথায় বলা আছে? কি বলছে? কোন জীব তার অনুরূপ সৃষ্টি করতে যে সকল ধাপসমূহ অতিক্রম করে তাদের সমষ্টিকে জীবনচক্র বলে। জীবনচক্রের জন্য মানুষ এবং মশকি প্রচলিত। মানুষ ম্যালেরিয়ার মাধ্যমিক বা গৌণ পোষক। কোথায় বলা আছে? 158 নম্বর পেজ। কই মানুষকে মুখ্য পোষক কই বলছে? কই বলছে? ভালো করে পড়ে দেখো। আর এগুলো আমি যা পড়াবো সেটাই দেখা লাগবে না। এই বইটাই দেখা লাগবে না, পুরাটা লাগবে না। তো এখানে অর্থনৈতিক দিক থেকে মুখ্য পোষক গৌণ পোষক সেগুলো তো লাগবে না, ইকোনমিক্যাল দিক আমার দরকার নেই। তো এখানে আমরা প্যারাসাইট নিয়ে কথা বলতেছি। প্যারাসাইটে ইকোনমিক্যাল অর্ডার চিন্তা করা হবে না, প্যারাসাইটে চিন্তা করা হবে সেক্সুয়াল রিপ্রোডাকশনের অর্ডার। এটা প্যারাসাইট পড়তেছে, এখানে ইকোনমিক্যাল অর্ডার বললে তো হবে না, উল্টাপাল্টা কথাবার্তা বললে তো হবে না এখানে, ঠিক আছে? ম্যালেরিয়ার যেটা বলতেছি সেটাই জানো, ওইটা লাগবে না। ইকোনমিক্যাল অর্ডার যেটা বলছে যে পতঙ্গ মেরুদণ্ডী প্রাণী, সেটা লাগবে না। আচ্ছা তোমরা দিও মানুষ, যাও। আমি মাধ্যমিক পোষক হিসাবে মানুষকে বলবো, আমি কখনোই মুখ্য পোষক মানুষকে বলবো না, কারণ আমি মাইক্রোবায়োলজি অ্যাসপেক্ট থেকে চিন্তা করবো। আমি হচ্ছে যে ইকোনমিক্যাল অ্যাসপেক্ট বা অন্য অ্যাসপেক্ট থেকে চিন্তা করবো না। মাইক্রোবায়োলজিকে অ্যাসপেক্ট অনুযায়ী মানুষ ইন্টারমিডিয়েট হোস্ট, মেইন হোস্ট বা প্রধান পোষক হচ্ছে মশকি, ঠিক আছে? এখন তোমরা হচ্ছে যেখান থেকে দাও ওইটা দাও তোমরা, ঠিক আছে? হ্যাঁ, ওইটা তোমরা তোমাদের মতো দিয়ে নিও। আমার পরীক্ষার মধ্যে মানুষ থাকবে হচ্ছে মাধ্যমিক পোষক, আর হচ্ছে মশকি থাকবো প্রাইমারি পোষক, ঠিক আছে? বলে দিলাম আগে, পরে আবার বললো না যে বই আছে, বই ওইটা আছে। মানুষ অলওয়েজ মাধ্যমিক পোষক। পোষক বা হোস্ট আমরা নির্ভর করে কোথায় সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটছে, কোথায় সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটেনি। যেখানে যৌনজনন ঘটবে সেটা প্রাইমারি হোস্ট, যেখানে যৌনজনন ঘটবে না সেটা সেকেন্ডারি হোস্ট। এটা মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্ট। মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্টের বাইরে আমি ওইটা দেখবো না, শেষ। আচ্ছা, তো দেখো এই যে আমাদের যে প্যারাসাইটটা রয়েছে, এই প্যারাসাইটটা আমাদের কোথায় আছে? এই প্যারাসাইটটা আমাদের রক্তে আছে, সে রক্তে ঘোরাফেরা করতেছে। রক্ত থেকে সে যকৃতে আসবে। এই যে রক্ত থেকে যে যকৃতে আসবে, কেন আসবে সে? আর মেডিকেলেও যদি তোমাদের এই প্রশ্নটা আসে না, মেডিকেলের প্রশ্ন আসলো তোমাদের এটাকে মানুষকেই মাধ্যমিক পোষক দেওয়া হবে। মেডিকেলের প্রশ্ন আসলো এখানে তোমাকে কোনো দিনই হচ্ছে যে এটা দেওয়া হবে না যে হচ্ছে যে মানুষ হচ্ছে মুখ্য পোষক।
যে প্রশ্ন করবে সেও ডাক্তার, সে মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্ট থেকে প্রশ্ন করবে। দেখো তাহলে আমাদের এই যে রক্ত থেকে এই যে যকৃতে আসলো, রক্ত থেকে এই যে যকৃতে চলে আসে, রক্ত থেকে যকৃতে আসার কারণটা কি, বা আচ্ছা বললাম তো ভাই, তোমরা যদি বইয়েরটা দাও, বইয়েরটা দাও না কোনো সমস্যা নাই তো, আমি বলতেছি তো, বাট আমি যেটা বলছি আমি সেটাই বলবো, ঠিক আছে? আমি বইয়েরটা বলবো না, আবুল হাসান স্যারের বই অনুযায়ী আমি বলবো না, ঠিক আছে? আমি আবুল হাসান স্যারের বই অনুযায়ী বলবো না, আমি যেটা বলছি আমি সেটাই বলবো, ঠিক আছে? এখন তোমরা শুধু শুধু কমেন্টে এগুলা নিয়ে ঝামেলা করবা না দয়া করে, ঠিক আছে? দেখো তো এই যে আমাদের রক্ত থেকে যকৃতে যায়, এই রক্ত থেকে যকৃতে কেন যাবে? ধরো একটা জিনিস রক্ত আছে, এখান থেকে যকৃতে গেল, অন্য অঙ্গেও তো যেতে পারে না, অনেক অঙ্গ রয়েছে আমাদের দেহের ভেতর, রক্ত সরবরাহ তো আমাদের প্রতিটা অঙ্গে হয়, আমাদের রক্ত সরবরাহ আমাদের রক্ত সরবরাহ যকৃতে হয়, কিডনিতে হয়, তারপর হচ্ছে আমাদের হার্টে হয়, লাংসে হয়, যে কোনো জায়গায় তো যেতে পারতো, কিন্তু সেটা কেন শুধু যকৃতে যায়? এই যে রক্তটা আমাদের যকৃতে যায়, রক্ত থেকে এই প্যারাসাইটটা আমাদের যকৃতে যাচ্ছে, প্যারাসাইটটা রক্ত থেকে যকৃতে যাচ্ছে একটা কিছুর প্রভাবে, একটা কিছু টানে, এই যে কোনো কিছুর প্রভাব বা টানে যাচ্ছে, একটা দিকে যাচ্ছে, রক্ত থেকে যকৃতের দিকে যাচ্ছে, এই যে কোনো দিকমুখী চলন, এই রক্ত থেকে যকৃতের দিকে যাচ্ছে, এই যে আমাদের কোনো দিকমুখী চলন, এই দিকমুখী চলনকে আমরা কি বলি? দিকমুখী চলনকে আমরা বলি ট্যাক্সিস বলি। দিকমুখী চলনকে আমরা কি বলি? ট্যাক্সিস বলি। কোনো দিকমুখী যদি চলন থাকে সেই দিকমুখী চলনকে আমরা কি বলি? দিকমুখী চলনকে আমরা কি বলি? ট্যাক্সিস বলি। তো দিকমুখী যে যদি আমাদের কোনো চলন থাকে সেই দিকমুখী চলনকে আমরা কি বলি? সেই দিকমুখী চলনকে আমরা ট্যাক্সিস বলি, ঠিক আছে? এবং যদি কোনো রাসায়নিক উদ্দীপনার প্রতি সাড়া দেয়, কোনো রাসায়নিক উদ্দীপনা, তার মানে রাসায়নিক উদ্দীপনার প্রতি, রাসায়নিক উদ্দীপনা যদি থাকে কোথাও, এই রাসায়নিক উদ্দীপনাকে আমরা বলি কেমো। রাসায়নিক উদ্দীপনাকে আমরা কি বলি? রাসায়নিক উদ্দীপনাকে আমরা বলি কেমো। রাসায়নিক উদ্দীপনাকে আমরা কি বলি? কেমো বলি। তো এই রাসায়নিক উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে যদি চলে, এই যকৃতের কিছু কেমিক্যাল সাবস্টেন্স রয়েছে, যেই যকৃতের কেমিক্যাল সাবস্টেন্সের প্রতি এই যে আমাদের রক্তে যে পরজীবীটা আছে, রক্তে যে প্যারাসাইটটা থাকে, রক্তে যে স্পোরোজয়েট রয়েছে, আমাদের রক্তে যে স্পোরোজয়েট থাকে, সেই রক্তের স্পোরোজয়েট আমাদের যকৃতের দিকে ধাবিত হয়। আমাদের রক্তের স্পোরোজয়েট যদি ক্লাস নেক্সট ক্লাসেই শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার, নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ, মানে আমাদের 9টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারের উপর, আর 2টা ক্লাস লাগবে, আর বাকি যে 3টা ক্লাস আছে আমি চিন্তা করছি বাকি 3টা ক্লাসে তোমাদের 6th চ্যাপ্টার শেষ করে দিব। 5th ধরলে 5th 3 ক্লাসে শেষ হবে না, 6 ছোট আছে, 6th 3 ক্লাসে শেষ হয়ে যাবে, তো আমি তোমাদের 6th চ্যাপ্টার শেষ করে দিব। সো 6th চ্যাপ্টার শেষ করে দিলে নেক্সট মান্থে আমরা হচ্ছে 5 শুরু করতে পারবো। নেক্সট মান্থে একদম শুরু থেকে আমরা 5, 6 শুরু করব, নেক্সট মান্থে আমরা 5, 7, 8 এগুলো শেষ করার চেষ্টা করব। তো এই যে দিকমুখী চলন, এই দিকমুখী চলনকে আমরা কি বলি? রাসায়নিক উদ্দীপনার প্রতি যে চলে, এটাকে আমরা বলি তাহলে কি? কেমোট্যাক্সিস। এটাকে আমি কি বলি? কেমোট্যাক্সিস বলি। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা কেমোট্যাক্সিস বলি। তাহলে এই যে রক্ত থেকে যকৃতে যায় এই জিনিসটাকে আমরা বলি কি? কেমোট্যাক্সিস বলি। যকৃতে গিয়ে সে যকৃতের সাইনোসয়েডে গিয়ে অপেক্ষা করে। যকৃতে যে যায়, যকৃতের কি হলো? দীপখালি হচ্ছে শোয়ার স্টিকার দিচ্ছ কেন? কি হয়েছে? তুমি শুয়ে পড়ছো কেন? ঠিক আছে, তো যকৃতে যায়, যকৃতে গিয়ে হচ্ছে যে যকৃতে প্যারেনকাইমায় অবস্থান করে। যকৃতে যে কোষগুলো রয়েছে, আমাদের যে যকৃতের যে কোষগুলো, এই যকৃতের কোষগুলোতে আমাদের বলি কি? এগুলোকে আমরা বলি প্যারেনকাইমা। এরা হচ্ছে যে যকৃতের যে কোষ প্যারেনকাইমা, সেই প্যারেনকাইমাতে অবস্থান করে। প্রায় 45 মিনিট টাইম তার লেগে যায় যে এই রক্ত থেকে যকৃতে যেতে। রক্ত থেকে যকৃতে যেতে তার কতটুকু টাইম লাগে? রক্ত থেকে যকৃতে যেতে তার প্রায় 30 থেকে 45 মিনিট সময় লাগে, ঠিক আছে? এই যে আমাদের রক্ত থেকে যকৃত পর্যন্ত যে জার্নিটা, এই রক্ত থেকে যকৃত পর্যন্ত যে জার্নিটা, সেখানে আমাদের প্রায় 30 থেকে 45 মিনিট সময় লেগে যায় এই ফুল চক্রটা তার সম্পন্ন করতে। এখন আসো যে তাহলে এই কথাবার্তা আমাদের গেল, এখন আসো আমরা এই যে চক্রটা নিয়ে মেইন ফোকাসে যাই, হেপাটিক সাইজোগনি, বা আমরা যে হেপাটিক সাইজোগনি পড়বো সেই হেপাটিক সাইজোগনি চক্রের মধ্যে যাই। তো খেয়াল করে দেখো, আমাদের এই যে
একটা কোষ, এখানে মোটু পাতলু থিওরি চলবে। এই যে আমাদের কোষ, যকৃতের কোষ চার কোণা দিবা, যকৃতের কোষ যেন চার কোণা থাকে, এটা মোটু। এই যকৃতের কোষটার নাম হেপাটিক কোষ। এই যে মোটু রয়েছে, সেই মোটুর কাছাকাছি চলে আসবে একটা পাতলু, সেই পাতলুর নাম হচ্ছে স্পোরোজয়েট। এই পাতলুর নাম কি? এই পাতলুর নাম হচ্ছে স্পোরোজয়েট। তো আমাদের যে যকৃৎ কোষগুলো রয়েছে, সেই যকৃৎ কোষগুলোকে আমাকে কে আক্রমণ করবে? আমার এই স্পোরোজয়েটগুলো আক্রমণ করবে। সেই স্পোরোজয়েটগুলোর আকৃতি কি? স্পোরোজয়েটগুলোর আকৃতি হচ্ছে মাকু আকৃতির। এই স্পোরোজয়েটগুলোর আকৃতি কি? স্পোরোজয়েটগুলো হচ্ছে মাকু আকৃতির। এই যে আকৃতিটা, যে আমাদের দুই মাথা চিকুন থাকে, দুই মাথা চিকুন থাকার যে আকৃতি, সেটাকে আমরা কি আকৃতি বলি? মাকু আকৃতি বলি। সেই স্পোরোজয়েটটা মাকু আকৃতি হয়। স্পোরোজয়েটটা কাকে আক্রমণ করে? আমাদের যে হেপাটিক সেলগুলো আছে, এই হেপাটিক কোষগুলোকে আক্রমণ করে স্পোরোজয়েট। এই হেপাটিক কোষগুলোকে স্পোরোজয়েট যখন আমাদের আক্রমণ করে, তখন এই স্পোরোজয়েটটা তো পাতলু, হেপাটিক কোষটা তো মোটু, তখন হচ্ছে যে মোটু পাতলুকে বলে, যে হেপাটিক কোষ স্পোরোজয়েটকে বলে যে তুই তো ভাই পাতলু, তুই এক কাজ কর, আমার থেকে খাবার দাবার খেয়ে একটু মোটা হ, আমার থেকে খাবার দাবার খেয়ে একটু গোল গাল হ, তুই তো একদম চিকুন চাকুন মানুষ, আমার থেকে খাবার দাবার খায় তুই একটু গোল গাল হ। তো এই যে আমাদের স্পোরোজয়েট আছে, এই স্পোরোজয়েটটা হচ্ছে যে আমাদের হেপাটিক সাইজোগনি থেকে, হেপাটিক সাইজোগনিতে কি হয়? এই হেপাটিক কোষ থেকে খাবার দাবার খেয়ে একটু গোলগাল হয়, এবং গোলগাল মানুষকে আমরা কিউট বলি না, যে যারা একটু গোলগাল হয় তাদেরকে আমরা বলি না যে এ তো গোলগাল, এ দেখতে অনেক কিউট, ঠিক আছে? গোলগাল মানুষকে আমরা বলি কিউট। তো দেখা যায় আমাদের এই হেপাটিক স্পোরোজয়েট যেটা আছে, স্পোরোজয়েটটা আমাদের গোলগাল হয়ে কিউট হয়ে যায়, এবং কিউট হয়ে দেখা যায় যে আমাদের যকৃৎ কোষ থেকে খাবার দাবার খেয়ে সে গোলগাল হয়ে কিউট একটা কোষে পরিণত হয়। তো কিউট বলে একে আমরা বলি ক্রিপ্টোজয়েট। কি বলি? কিউটের সি দ্বারা ক্রিপ্টোজয়েট বলি। একে আমরা কি বলি? ক্রিপ্টোজয়েট বলি। তো আমাদের এই যে আমাদের স্পোরোজয়েটটা যকৃৎ কোষকে আক্রমণ করলো, যকৃৎ কোষকে আক্রমণ করার পর যকৃৎ তাকে বললো যে ভাই তুই তো পাতলু, তুই আমার থেকে খেয়ে দে, মোটা গোলগাল হ। সো এই যে আমাদের স্পোরোজয়েট আছে, সে হচ্ছে খেয়ে দে মোটা গোলগাল হয়েছে। গোলগাল হওয়ার পর এই যে তাকে কিউট একটা দশা আসে, এই কিউট দশার নাম ক্রিপ্টোজয়েট। তো এই কিউট দশাটা হচ্ছে অতিরিক্ত কিউট হওয়ার জন্য মুখে মেকআপ বেশি মাখে, ঠিক তেমনি হচ্ছে যে এই যে আমাদের ক্রিপ্টোজয়েট আছে, সেই ক্রিপ্টোজয়েট করে কি? ক্রিপ্টোজয়েট বারবার বিভাজিত হতে থাকে। ক্রিপ্টোজয়েটটা আমাদের কি হয়? ক্রিপ্টোজয়েটটা আমাদের বারবার বিভাজিত হয়, কিন্তু ক্রিপ্টোজয়েটটা বারবার বিভাজন দশায় সে কখনোই তার এই গোলগাল কিউট ভাবটা সে ছড়ায় না, কিউট ভাবটা সে নষ্ট করে না। সে কি করে? তার যে নিউক্লিয়াসগুলো আছে, নিউক্লিয়াসগুলোকে বারবার বিভাজিত করে। তার মানে এখানে আমাদের কি বিভাজিত হয় না? সাইটোপ্লাজম বিভাজিত হয় না। আমাদের কি বিভাজিত হয়? আমাদের সাইটোপ্লাজম বিভাজিত হয় না। আমাদের কি বিভাজিত হয়? আমাদের হচ্ছে নিউক্লিয়াস বিভাজিত হয়। কি বিভাজিত হয়? আমাদের নিউক্লিয়াস বিভাজিত হয়। তো আমাদের এই যে নিউক্লিয়াসগুলা এই জায়গায় আমাদের বিভাজিত হচ্ছে, ঠিক আছে? সাইটোপ্লাজম বিভাজিত হয় না, আমাদের নিউক্লিয়াস বিভাজিত হয়। তার মানে এখানে আমরা একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখতে পাই। কি বিশিষ্ট দশা দেখতে পাই? বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, একে আমরা বলেই আসছে আগে যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা পেলে তাকে আমরা বলবো সাইজন বলবো। এখানে প্রায় 1200-র মতো নিউক্লিয়াস পাওয়া যায়। কত নিউক্লিয়াস? 1200-র মতো প্রায় নিউক্লিয়াস পাওয়া যায়। 1200-র মতো নিউক্লিয়াস পাওয়া যায় এখানে। তো এই যে সাইজনটা আছে, এই সাইজনটা আমাদের প্রায় 1200-র মতো নিউক্লিয়াস পাওয়া যায়। তোমরা যারা ইংলিশ ভার্সনে ক্লাস করো আমাকে, তারা ক্লাস শেষে নক দিবা। তোমাদের ইংলিশ ভার্সনের জন্য একটা আলাদা মেসেঞ্জার গ্রুপ খুলবো, যেখানে তোমরা যে ইংলিশ টার্মগুলো বুঝবে না সেগুলো আমাকে জানাবা, ঠিক আছে? সো এই যে আমাদের এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি হয়, তাকে আমরা কি বলি? সাইজন বলি। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা নিউক্লিয়াসগুলো তারপর চিন্তা করে যে আমি এত কিউট মানুষ, আমার এতগুলো নিউক্লিয়াস আছে, এতগুলো মেকআপ প্রোডাক্ট আছে আমার, এখন আমি এক কাজ করি, মেকআপ প্রোডাক্টগুলোর উপর আবরণ দিই, মোড়ক তৈরি করি, এই জায়গায় সাইটোপ্লাজম এনে জমা করি। তো নিউক্লিয়াসের আকর্ষণই থাকে সবসময় তার চারপাশে, যে কিভাবে সে সাইটোপ্লাজম এনে জড়ো করতে পারবে। তো দেখা যায় এই যে আমাদের নিউক্লিয়াস আছে, যকৃৎ কোষ, এই যে আমাদের বড় সাইজনটা আছে, সেই সাইজনটার কি হয়? সাইজনটার চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন এসে জমা হতে থাকে। দেখা যায় এই আমাদের সাইজন আরো বড় হতে থাকে, আরো কিউট হতে থাকে। তো এই যে আমাদের নিউক্লিয়াসগুলো রয়েছে, এই নিউক্লিয়াসের চারপাশে আমাদের কি এসে জমা হয়? নিউক্লিয়াসের চারপাশে আমাদের এই যে নিউক্লিয়াস এর চারপাশে কি জমা হয়? সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন, এগুলো এসে জমা হয়। জমা হয়ে
তার মানে খেয়াল করো একটা জায়গায় যদি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারপাশে যদি সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমের চারপাশে যদি একটা প্লাজমা মেমব্রেন থাকে, তাহলে কি সে একটা নিজে আলাদা কোষ হিসাবে আচরণ করতে পারবে না? একটা জায়গায় সাইটোপ্লাজম আছে, একটা নিউক্লিয়াস রয়েছে, তারপর রয়েছে আমাদের সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস রয়েছে, প্লাজমা মেমব্রেন রয়েছে, তখন সে একটা ইউনিক কোষ হিসাবে আচরণ করতে পারছে। সো আমাদের এই যে অংশটা হয়ে যায় যখন আমাদের এই নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন জমা হয়, তখন হচ্ছে যে আমরা এই দশাটাকে কি বলি, এটা হচ্ছে একটু কিউট, কিউট কিন্তু অনেকগুলো আছে, তো এই জন্য আমরা বলি ক্রিপ্টোমেরো, মেরো, ঠিক আছে, ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে এই যে দশা, এই দশাটাকে আমরা কি বলি, ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজয়েডের ঝামেলা হয়েছে কি, সে খাইতে খাইতে মোটা হইতে হইতে গোলগাল হইতে হইতে ফেটে গেছে। ফেটে গিয়ে কি করবে, এই যে আমাদের যে যকৃতের কোষটা আছে, যকৃতের কোষটাকেই ধ্বংস করে ফেলবে। মানে খেতে খেতে এত খাওয়া খাইছে, নিজের ক্ষতি নিজেই করে ফেলছে। যে কি করে, এই যে যকৃত কোষটাকে যে আশ্রয় দিল, সেই যকৃত কোষকে সে ধ্বংস করে এই ক্রিপ্টোমেরোজয়েডগুলা বাহিরে বের হয়ে যাবে। এই ক্রিপ্টোমেরোজয়েডগুলা ক্রিপ্টোমেরোজয়েডগুলো আমাদের কি হয়ে যাবে, বাহিরে বের হয়ে যাবে। তাহলে আমাদের এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো বাহিরে বের হয়ে গেল। তাহলে খেয়াল করো, প্রথম থেকে যদি দশাটা খেয়াল করো, আমাদের একটা মশা কামড় দিল, মশা কামড় দেওয়ার পর মশা আমাদের থেকে রক্ত নেওয়ার সময় চিন্তা করলো যে আমি একটা ব্যক্তি থেকে, নিরীহ একটা ব্যক্তি থেকে আমি রক্ত খাচ্ছি, তাকে আমি নিজে বেঁচে থাকার জন্য, আমার লাইফের জন্য আমি রক্ত খাচ্ছি, তাকেও আমি একটা গিফট দিয়ে যাই। সেই গিফট হিসেবে তার লালা গ্রন্থিতে যে স্পোরোজয়েড ছিল, সেই স্পোরোজয়েডগুলোকে দিয়ে যায়। সেই স্পোরোজয়েডগুলো আমাদের ক্যাপিলারি রক্তনালীতে প্রবাহিত হয়। কোথায় যাবে কোথায় যাবে চিন্তা করতে করতে হঠাৎ তাকে দয়াল ডাক দেয়। সেই দয়ালের নাম হচ্ছে যকৃৎ। যে যকৃতের মধ্যে প্রচুর রাসায়নিক বা কেমিক্যাল সাবস্টেন্স থাকে, সেই সাবস্টেন্সের প্রতি সে আকৃষ্ট হয়ে সেদিকে দৌড়াতে থাকে। যে ওই যে বাংলা মুভিতে যেমন নায়িকারা ডাক দিত না যে সাগর বাঁচাও, তো যে নায়ক যেমন হচ্ছে যে তার সাউন্ডের দিকে ধাবিত হইতো, ঠিক তেমনি হচ্ছে এই যে কেমিক্যাল সাবস্টেন্স রয়েছে, এই কেমিক্যাল সাবস্টেন্সের প্রতি উদ্দীপ্ত হয়ে তার দিকে ধাবিত হয়। তো এটাকে আমরা বলি কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস প্রক্রিয়া সে যকৃতে যায়, যকৃতের যে কোষ, যকৃতের হেপাটিক কোষ, তার প্যারেনকাইমে সে বসে থাকে, তার নায়িকাকে পেয়ে গেছে। তারপর মোটু পাতলু থিওরি চলে। আমাদের এই যে যকৃত কোষ রয়েছে, এই যকৃত কোষটা আকারে বড়, তার মধ্যে অনেক রাসায়নিক পদার্থ রয়েছে, সে খুব ভালো জিনিস, ভালো কাজ করছে। তো এখন এই যে স্পোরোজয়েড, সেটা যকৃত কোষকে আক্রমণ করে। আক্রমণ করার পর এত খাবার দাবার দেখে সে আর লোভ সামলাইতে পারে না, সে খাবার দাবার খেয়ে মোটা হয়ে যায়। খাবার দাবার খেয়ে যখন সে মোটা হয়ে যায়, গোলগাল কিউট একটা ফেজে চলে আসে, তখন তাকে আমরা বলি ক্রিপ্টোমেরোজয়েড। কিন্তু হচ্ছে যে মানুষের লোভ তো আর শেষ হয় না, তো চিন্তা করলো যে আমি তো মোটা হচ্ছে, এক কাজ করি, আমি আমার মতো অনেককে তৈরি করি। সো সে তার মতো অনেককে তৈরি করতে চেষ্টা করে, বাট তার বিভাজন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় না। সেখানে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন ঘটে, সাইটোপ্লাজমের কোনো বিভাজন ঘটে না। নিউক্লিয়াসের বিভাজন ঘটেছে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটেনি। তখন সেই দশাটাকে আমরা বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এবং মুক্ত নিউক্লিয়ার বিভাজন একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা পাওয়া যায়। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, এই দশার নাম সাইজন। এখানে প্রায় 12টার মতো নিউক্লিয়াস পাওয়া 1200-র মতো নিউক্লিয়াস পাওয়া যায়। এখন নিউক্লিয়াস একা একা তার মন খারাপ, খুব সে একা রয়েছে। নিউক্লিয়াসের মন খারাপ দেখে তার বন্ধু সাইটোপ্লাজম এগিয়ে আসে নিউক্লিয়াসের পাশে, এবং এই যে আমাদের সাইটোপ্লাজম রয়েছে, সেই সাইটোপ্লাজমের চারপাশে তার বন্ধু প্লাজমা মেমব্রেন এগিয়ে আসে। সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস সব কিছু মিলে একটা পূর্ণাঙ্গ কোষ তৈরি হয়ে যায়, যেগুলো অনেক কিউট এবং অনেক মোর আছে, অনেক অনেক বেশি রয়েছে, মোর কিউট। সো এই জন্য আমরা নাম দিয়েছি ক্রিপ্টোমেরোজয়েড বলা হয় এদের। এই ক্রিপ্টোমেরোজয়েডগুলা তারপর হচ্ছে কি করে, যে অতি লোভে তাঁতি নষ্টের মতো যকৃৎ কোষকে ধ্বংস করে দেয়। যকৃৎ কোষকে ধ্বংস করে দিয়ে কি হয়, যে এরা বের হয়ে যায় আমাদের এখান থেকে। এই যে বের হয়ে গেল, ক্রিপ্টোমেরোজয়েডগুলা বের হয়। ক্রিপ্টোমেরোজয়েডগুলা বের হয়ে কি করে, আবার যকৃৎ কোষকে আক্রমণ করে। ক্রিপ্টোমেরোজয়েডগুলা বের হয়ে কি করে, আবার যকৃৎ কোষকে আক্রমণ করে। সো এই যে আমাদের প্রাথমিক যে দশাটা, এতটুকু পর্যন্ত, এটাকে আমরা বলি প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। একে আমরা কি বলি, প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। আমরা পড়ে এসেছি হেপাটিক সাইজোগনির দুইটা ধাপ, একটা আমাদের প্রি, আর একটাকে বলি আমরা এক্সো অ্যারিথ্রোসাইটিক। তো এটা আমাদের কি, প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, তো এই ক্রিপ্টোমেরোজয়েডগুলা আমাদের যকৃৎ কোষকে আবার আক্রমণ করবে। তাহলে যকৃৎ কোষকে আবার আক্রমণ করলো কি, এই
ক্রিপ্টোমেরোজয়েট। এই যকৃৎ কোষ তাহলে এখান থেকে শুরু হয়েছে, ক্রিপ্টোমেরোজয়েট একটা কোষ আসলো, আসার পর এই কোষটা বারবার বিভাজিত হয়ে একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় চলে যাবে। এই যে বারবার বিভাজিত হয়ে যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা তৈরি হয়, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা তুমি যে জায়গায় দেখতে পাবা ম্যালেরিয়ার, নাম মনে রাখবা অলওয়েজ কি তার নাম অলওয়েজ সাইজন্ট। ম্যালেরিয়ার মধ্যে যদি আমরা এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখতে পাই, তার নাম অলওয়েজ কি, তার নাম অলওয়েজ হচ্ছে সাইজন্ট। তার নাম অলওয়েজ কি, তার নাম অলওয়েজ হচ্ছে সাইজন্ট। তো এই সাইজন্টের চারপাশে আমাদের কি জমতে থাকবে, এই সাইজন্টের চারপাশে আমাদের সাইটোপ্লাজম জমতে থাকবে। সাইজন্টের চারপাশে আমাদের কি জমবে, এই যে আমাদের একটা কোষ রয়েছে, ধরো আমাদের নিউক্লিয়াসগুলোকে আমি লাল কালি দিয়ে দিলাম, লাল কালি দিয়ে নিউক্লিয়াস দিলে তার চারপাশে নিউক্লিয়াসগুলো দেখলেই নিউক্লিয়াসগুলোর চারপাশে কে চলে আসতে চায়, নিউক্লিয়াস দেখলেই তার চারপাশে সাইটোপ্লাজম চলে আসতে চায়, প্লাজমা মেমব্রেন চলে আসতে চায়। সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যখন চলে আসে তখন ঠিক আছে এই চলে আসে। তো এখন আমরা একে কি নাম বলবো, এই জায়গায় ক্রিপ্টোমেরোজয়েট ছিল, এখানে ক্রিপ্টোমেরোজয়েট হলো, এটার নাম কি হবে, এটার নামও ক্রিপ্টোমেরোজয়েট, বাট এটাকে আমরা বলি মেটাক্রিপ্টোমেরোজয়েট। এটাকে আমরা কি বলি, কি হইছে তোমাদের, কি হইছে, ভাইয়া ভাইয়া করতেছো কেন? হেপাটিক কোষ ষড়ভুজ আকৃতির, ঠিক আছে, হেপাটিক কোষ হেক্সাগোনাল শেপ, বাট আমরা হেক্সাগোনাল শেপে আঁকি না, আমরা হচ্ছে এরকম ট্রায়াঙ্গুলার শেপ, মানে হচ্ছে যে আমরা এরকম কোয়াড্রাঙ্গুলার শেপই আঁকি। হেপাটিক সেল তো হেক্সাগোনাল শেপ, বাট হেক্সাগোনাল শেপ যেটা বলতেছো সেটা আসলে পোর্টাল ট্রায়াড। হেক্সাগোনাল শেপ হচ্ছে পোর্টাল ট্রায়াড, অনেক কিছু আছে। সো হেক্সাগোনাল না আঁকে আমরা এইভাবে শেপই আঁকি, চারকোনা আঁকি। তো এই যে দশাটা, এই দশাটাকে আমরা কি বলি, তাহলে দেখো এখানে ক্রিপ্টোমেরোজয়েট, এখানে ক্রিপ্টোমেরোজয়েট, এটাকে আমি কি বলবো, এটা একটু মোটা সোটা সাইজে, তো এই জন্য আমরা একে বলি, এর নামের আগে এতক্ষণ আমি রাগ ঢাক করছি, যে এতক্ষণ আমি কিউট বলছি, যে ধরো এতক্ষণ কিউট কিউট বলে আমরা ডাকছি, বাট এখন আর রাগ ঢাক রাখবো না, আমি বলবো এই মেটা মোটা ক্রিপ্টোমেরোজয়েট। কেন আমি রাগ ভাগ রাখলাম না, কারণ এরা হচ্ছে আমার অনেক ক্ষতি করে ফেলতেছিল, আমার কোষের ভয়াবহ ক্ষতি করে ফেলছে, এবারও আমার এই যকৃৎ কোষটাকে ভেঙে ফেলবে, যকৃৎ কোষকে ভেঙে এই মেটাক্রিপ্টোমেরোজয়েটগুলো বের হয়ে যাবে, যকৃৎ কোষ ভাঙবে, যকৃৎ কোষ ভেঙে এই মেটাক্রিপ্টোমেরোজয়েট যারা আছে এই মেটাক্রিপ্টোমেরোজয়েটগুলো বের হয়ে যাবে। এই মেটাক্রিপ্টোমেরোজয়েটগুলোর মধ্যে কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েট থাকবে যারা আকারে বড়, আর কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েট থাকবে যারা আকারে ছোট। যারা আকারে ছোট তাদেরকে আমরা বলবো মাইক্রো, যারা আকারে ছোট তাদেরকে আমরা কি বলি, মাইক্রো। আর যারা আকারে বড় তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি ম্যাক্রো। তো যারা আকারে বড় তারা দায়িত্ব নেয়, বড়রা দায়িত্ব নেয়। তো এখানে হচ্ছে যে এই স্পোরোজয়েটের দায়িত্ব হচ্ছে যকৃৎকে ধ্বংস করা একদিকে, তো বড়রা দায়িত্ব নিচ্ছে যে যকৃৎকে সে ধ্বংস করেই যাবে, চক্রাকারে যকৃৎকে ধ্বংস করে যাবে। আর ছোটটাকে মিশনে পাঠায়, ছোটটাকে মিশনে পাঠায় যে বড় ভাই বলে ছোট ভাই রে, ছোট আমি দেখতেছি এখানে ধ্বংস করতেছি, তুই যা। এই মিশনে কোথায় যাবে, এই মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট কোথায় যাবে, এই যাবে আমাদের আরবিসিতে যাবে, ঠিক আছে, আরবিসিতে যাবে। তার মানে হচ্ছে যে আমাদের এই যে মেটাক্রিপ্টোমেরোজয়েট হলো, সেই মেটাক্রিপ্টোমেরোজয়েটের মাইক্রো অ্যান্ড ম্যাক্রো কি, মেটাক্রিপ্টোমেরোজয়েট, ঠিক আছে। এই যে মেটাক্রিপ্টোমেরোজয়েট এর দুইটা জিনিস, একটা মাইক্রো সাইজের হয় ছোট ছোট, একটা ম্যাক্রো সাইজের হয়। ম্যাক্রো বা বড় যেটা, সেটা দায়িত্ব নেয় কি করার, সেটা দায়িত্ব নেয় হচ্ছে যে এই যে ধ্বংস করার জন্য। আর যেটা ছোট সাইজের সেটা দায়িত্ব নেয় হচ্ছে যে আরবিসিকে গিয়ে আক্রমণ করার। বড় ভাই দায়িত্ব নেয় হেপাটিক সেলকে ধ্বংস করার, ছোট ভাই দায়িত্ব নেয় কি, চলে যাবে সে আরবিসিকে গিয়ে আক্রমণ করবে, ঠিক আছে। তো এই যে পুরো প্রসেসটা রয়েছে আমাদের, এই পুরো প্রসেসের মধ্যে দেখো তার মানে কি হচ্ছে। আবার যদি আমি বলি প্রথম থেকে, প্রথমে আমাকে একটা মশা কামড় দিল, কামড় দেওয়ার পর আমার দেহে একটা স্পোরোজয়েট প্রবেশ করলো, যদি তার দেহে স্পোরোজয়েট থাকে, সেই স্পোরোজয়েট
রক্তনালীর মাধ্যমে আমাদের কোথায় চলে আসে, আমাদের যকৃতে চলে আসে। কিসের প্রভাবে? কেমোট্যাক্সিস বা রাসায়নিক উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে যকৃতে এসে সে যকৃৎ কোষটাকে আক্রমণ করে। আক্রমণ করে যকৃৎ কোষের খাবার দাবার খেয়ে সে একটা গোলগাল ভাব পায়, যেটাকে আমরা বলি যে ক্রিপ্টোজয়েড। সেই ক্রিপ্টোজয়েড বারবার বিভাজিত হয়ে একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশে আসে, যাকে আমরা বলি সাইজন্ট। সেই সাইজন্টের বহু নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন জমে, তখন সেই দশাটাকে আমরা বলি ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড একটা যকৃৎ সেলকে ধ্বংস করে দেয়, যকৃৎ সেলকে ধ্বংস করে অসংখ্য ক্রিপ্টোমেরোজয়েড বের হয়। চিন্তা করে এখানে 1200 নিউক্লিয়াস হইলে তার মানে এখানে 1200 ক্রিপ্টোমেরোজয়েড। 1200 ক্রিপ্টোমেরোজয়েড আমাদের 1200 যকৃৎ কোষকে আক্রমণ করে। আমরা এখানে একটা যকৃৎ কোষকে দেখালাম, তো এই যে আমাদের ক্রিপ্টোমেরোজয়েড সে সরাসরি যকৃৎ কোষকে আক্রমণ করে দিল। ক্রিপ্টোমেরোজয়েড যকৃৎ কোষে ঢুকে সেরকম বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা তৈরি করে, যাকে বলি সাইজন্ট। এই সাইজন্টটা তারপর তার চারপাশে সাইটোপ্লাজম প্লাজমা মেমব্রেন জমা হয়, তখন তাকে আমরা বলি মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই যে মেটাক্রিপ্টোমেরোজয়েড সেও যকৃৎ সেলকে ধ্বংস করে বের হয়ে যায়। এই মেটাক্রিপ্টোমেরোজয়েডের মধ্যে দুইটা থাকে, একটা ছোট আকৃতি, একটা বড় আকৃতি। যেটা আকৃতি ছোট তাকে বলি মাইক্রো, যার আকৃতি বড় তাকে বলি ম্যাক্রো। এই ম্যাক্রো দায়িত্ব নেয় যকৃৎ কোষকে ধ্বংস করা, আর মাইক্রো সেই দায়িত্ব নেয় আরবিসিতে গিয়ে আরবিসির ক্ষতি সাধন করা। হ্যাঁ, তো এই যে আমাদের রয়েছে, এই যে একদম ফার্স্ট থেকে স্পোরোজয়েড আক্রমণ করছে আমাকে, আচ্ছা এই জায়গাটা মুছে দিই আমি তাহলে। হ্যাঁ, এই যে আমাদের স্পোরোজয়েড আমাদের আক্রমণ করে, স্পোরোজয়েড আক্রমণ করলো, হেপাটিক কোষ ধ্বংস হয়ে এই যে ক্রিপ্টোমেরোজয়েডের মাধ্যমে যকৃৎ কোষকে ভাঙা, এই যকৃৎ কোষকে ভাঙা এই যে আমাদের দশাটা, এটাকে আমরা বলি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই যে দশাটা এতটুকুকে আমরা বলি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এবং এই যে আমাদের ক্রিপ্টোমেরোজয়েডগুলো যখন পুনরায় আমাদের যকৃৎ কোষকে আক্রমণ করে, তখন যে দশাটা আসে সেখানে কি হয়, এই যকৃৎ কোষ থেকে আমাদের মেটাক্রিপ্টোমেরোজয়েড তৈরি, যে মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো এক্সিট করতে পারে, আরবিসিতে যেতে পারে। তো এই জন্য এই যে দশাটা রয়েছে তাকে আমি বলি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো পুরাটা মিলে আমাদের হেপাটিক সাইজোগনি। কি হয়েছে? কোন কেমিক্যালের কারণে কেমোট্যাক্সিস ঘটে? কেমোট্যাক্সিস ঘটার জন্য অনেকগুলো কেমিক্যাল রয়েছে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন রয়েছে, তারপর হচ্ছে আমাদের কিছু ইকাসিনয়েড থাকে, কিছু অ্যারাকিনয়িক অ্যাসিড থাকে, নানা ধরনের কেমিক্যাল সাবস্টেন্স থাকে যেগুলো আমাদের এই আকর্ষণ করে। মেইনলি হচ্ছে যে তারা এখানে যে আমাদের যে খাবারগুলো রয়েছে, শর্করা জাতীয় খাবার রয়েছে, আমাদের আমিষ জাতীয় খাবার যে রয়েছে, যেগুলো জমা থাকে, গ্লাইকোজেন জমা থাকে, অ্যামাইনো অ্যাসিড জমা থাকে, এগুলোর প্রতি উদ্দীপ্ত হয়ে আসে। ঠিক আছে, তো তাহলে আমাদের বুঝতে পারছো এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? হেপাটিক সাইজোগনি। আমাদের সাথে কিছু জুনিয়র ছিল, তারা ক্লাস করে না জুনিয়রগুলো, যেমন হচ্ছে ওই যে আশরাফ নয়নকে দেখা যায়, ওই যে ইজাজুল ইফাত নামে একজন ছিল, তন্ময়কে আমি ক্লাস করতে দেখি না। তন্ময় হচ্ছে যে গ্রুপ নিয়ে ব্যস্ত, দেখি ওরে, ও ক্লাস করে না। নয়ন আছে শুধু। মেহনাজ মাহিন যে এসএসসি পাস করছে, মেয়েটা ভালো পরীক্ষা দেয়। ফাতেমা সাইফ, ওকে আমাদের এই বোটানি কোর্স করে মনে হয়। আচ্ছা ওকে, এই সহজ জিনিস, বাচ্চাদের জিনিস এগুলা একদম। এখন আমাদের আসল খেলা পরীক্ষার মধ্যে হেপাটিক সাইজোগনি, এই এরিথ্রোসাইটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য একদম পেইড কোশ্চেন। রিফাত ইমতিয়াজ, হ্যাঁ রিফাত ইমতিয়াজ তো হচ্ছে ভাইয়ার আইডি দিয়ে হচ্ছে যে ক্লাস করে। ভেরি গুড রিফাত ইমতিয়াজ। না রিফাত ইমতিয়াজ তো হচ্ছে যে ছেলে, তার বোন ক্লাস করে। ওকে আসো, তাহলে আমাদের খেয়াল করো, আমরা এবার হচ্ছে যে আরবিসি গুলো আমরা লাল কালি দিয়ে আঁকলাম, এটা হচ্ছে আমাদের আরবিসি। ঠিক আছে, এই যে আমাদের আরবিসি রয়েছে, আরবিসির একটা প্লাজমা মেমব্রেন রয়েছে, আরবিসির অনেক কিছু রয়েছে, এবং হচ্ছে আমাদের এই যে প্যারাসাইটটা, আমাদের তাহলে কি আসলো, আমাদের আসছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। আমাদের কি আসছে আরবিসিতে? আরবিসিতে আসছে আমাদের মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। আরবিসিতে কে আসছে? আরবিসিতে আসছে আমাদের মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। তো আমরা একে সহজ ভাষায় ধরো মেরোজয়েডই বললাম।
এত পেঁচাইলাম না, আমরা একে বললাম মেরোজয়েটই বললাম। যাও, আমরা কি বললাম যে থাক তুমি রাগ করো না, তোমাকে আমি মেরোজয়েট নামেই ডাকলাম, ঠিক আছে। তো আমাদের এখানে এই যে যেটা আছে তার নাম হচ্ছে মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েট, ঠিক আছে, মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েট। তো আমরা একে নর্মাল ধরো মেরোজয়েট যেগুলো আছে আমাদের এই মেরোজয়েটগুলো বা আমাদের এই যে মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েট যে এসেছে তারা আমাদের এই আরবিসিকে আক্রমণ করবে। কাকে আক্রমণ করবে? আরবিসিকে আক্রমণ করবে। আরবিসিকে আক্রমণ করে সে কি করবে? আরবিসিকে আক্রমণ করে এই যে আরবিসির ভেতর এরকম গোলাকৃতির আকার ধারণ করবে। গোলাকৃতির আকার ধারণ করে তার ভেতরে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে এবং একটা কোষ গহ্বর থাকবে। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের কোষ গহ্বর। এবং এই যে দশাটা, এই দশাটাকে আমরা বলি, এই যে দশা, এই দশাকে আমরা বলি ট্রফোজয়েট। এই ট্রফোজয়েটটা একটা অস্থায়ী দশা। অস্থায়ী বা ক্ষণস্থায়ী বলতে পারো, দুইটাই বলতে পারো। অস্থায়ী টার্মটাও স্থায়ী করতে ব্যবহার করতে পারো, ক্ষণস্থায়ী টার্মটাও ইউজ করতে পারো। অস্থায়ী বা ক্ষণস্থায়ী দশা। এই ট্রফোজয়েটের একটু পর কোষ গহ্বর বাইকা বসে। কোষ গহ্বর বলে যে আমি বড় হব। সো কোষ গহ্বর যখন বলে সে বড় হবে, তখন হচ্ছে কোষ গহ্বরকে আর কেউ মানা করে না, যে কোষ গহ্বরকে বলে যে আচ্ছা তুমি বড় হইতে চাইছো, তুমি বড় হও। তো কোষ গহ্বর বড় হতে চায়, কোষ গহ্বর আকারে বড় হয়। সো কোষ গহ্বর যদি আকারে বড় হয় তাহলে বিপদটা আমাদের কোন জায়গায় হবে? কোষ গহ্বর আকারে বড় হওয়ার কারণে কি হবে? যে আমাদের নিউক্লিয়াসটা এক পাশে ঠেলে যাবে। আমাদের নিউক্লিয়াসটা কি হবে? সে এক পাশে ঠেলে যাবে, কোষ গহ্বর পুরো জায়গা নিয়ে নিবে। এই যে নিউক্লিয়াস এক পাশে ঠেলে গেল এবং কোষ গহ্বর পুরো জায়গা নিয়ে নিল, এই জন্য এটাকে দেখতে একটা রিংয়ের মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? রিংয়ের মতো দেখা যায়। তো এই যে স্ট্রাকচারগুলো যেগুলো রয়েছে আমাদের, এটা আমাদের নিউক্লিয়াসই আর এটা আমাদের কোষ গহ্বরই রয়েছে। কিন্তু এই যে এই দশাটায় কি হয়? আমাদের এটা এক পাশে ঠেলে যায়, একটা রিংয়ের মতো দেখা যায়। এই জন্য এটাকে আমরা বলি সিগনেট রিং। এই জন্য আমরা এই দশাটাকে কি বলি? এই জন্য আমরা এই দশাটাকে বলি সিগনেট রিং দশা বলি। কি বলি আমরা এটাকে? সিগনেট রিং বলি, ঠিক আছে, সিগনেট রিং। এখন আসো যে আমাদের এরপরে কি হয়। এখন কোনো জিনিস মানে বেশি বড় হলে যেমন ভালো না, ঠিক তেমনি যখন এই কোষ গহ্বরটা বেশি বড় হয়, কোষ গহ্বরটা বড় হলে হতে হতে কোষ গহ্বরটা ফেটে যায়। কোষ গহ্বরটা ফেটে গিয়ে কোষ গহ্বরটা অদৃশ্য হয়ে যায়। কোষ গহ্বরটা ফেটে যায় এবং কোষ গহ্বরটা আর থাকে না। তাহলে কি থাকতেছে? শুধুমাত্র আমাদের নিউক্লিয়াস থাকছে। শুধুমাত্র কি থাকছে? নিউক্লিয়াস থাকছে। তার মানে কোষ গহ্বরটা ফেটে গেছে, নিউক্লিয়াস আছে। এবং এই যে নীল কালার যে অংশটা, নীল কালার অংশটা কিন্তু এই মেরোজয়েট যে রয়েছে, মেরোজয়েটের আবরণ, চারপাশের আবরণ। তো এই কোষ গহ্বর হারায়া শোকে দুঃখে মাতমে সে কি করে? সে নিজের আকৃতি চেঞ্জ করতে থাকে। আকৃতি চেঞ্জ করে ক্ষণপদের মতো আকৃতি পায়। এই যে আকৃতি চেঞ্জ করে ক্ষণপদের মতো আকৃতি পায়, এই দশাটা ক্ষণপদ ক্ষরণ করে, মানে সিউডোপড। এই যে এগুলা কি আমাদের ক্ষণপদ, ঠিক আছে। এটাকে কি বলি? ক্ষণপদ, সিউডোপড। সিউডোপড আমরা কার মধ্যে দেখতে পাই? সিউডোপড আমরা দেখতে পাই অ্যামিবার মধ্যে দেখতে পাই। কি কার মধ্যে দেখতে পাই? অ্যামিবার মধ্যে দেখতে পাই। সো যেহেতু অ্যামিবার মতো আমরা সিউডোপড দেখতে পাই, সেজন্য এই দশাটাকে আমরা কি বলি? এই দশাটাকে আমরা বলি অ্যামিবয়েড। আর এই যে উপরে নাম কি দিছি ফার্স্টেই? ট্রফোজয়েড। অ্যামিবয়েড ট্রফোজয়েড নাম দিই আমরা, ঠিক আছে। তাহলে এখানে নিউক্লিয়াস কয়টা থাকবে চিন্তা করে দেখো। যে নিউক্লিয়াস একটা ছিল না, এখানেও কিন্তু আমাদের নিউক্লিয়াস একটাই থাকবে, একটা নিউক্লিয়াস আমাদের থাকবে। কিন্তু এই যে শোকে দুঃখে এসে যে ক্ষণপদ ক্ষরণ করে, ক্ষণপদ ক্ষরণ করার সাথে সাথে অতি দুঃখে মানুষ খাওয়া দাওয়া করে বেশি, ঠিক তেমনি এখানেও কিছু দানা দেখা যায়, ঠিক আছে। এখানেও কিছু কি দেখা যায়? দানা দেখা যায়। এই যে দানাগুলা যে দেখা যায়, এই দানাগুলাকে আমরা কি বলি? এই দানাগুলাকে আমরা বলি সার্ফ নার্স দানা। এই দানাগুলাকে আমরা কি বলি? এই দানাগুলাকে আমরা বলি সার্ফ নার্স দানা। বা বইয়ের মধ্যে ইংরেজি যারা, তোমাদের মধ্যে খুব সম্ভবত সার্ফ নার্স ডট লেখা আছে, এটাকে আমরা কি বলি? সার্ফ নার্স দানা, সার্ফ নার্স দানা বলি। এই সার্ফ নার্স দানাগুলো আমরা প্রথম মাইক্রোস্কোপের নিচে দেখতে পাই। তারা হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি ভিজিবল। এই সার্ফ নার্স দানাগুলো মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। তো আমরা যখন একটা
পেশেন্টের ব্লাড নেই, ব্লাড স্যাম্পল নিয়ে যদি আমরা তার ম্যালেরিয়া আছে কিনা দেখতে চাই, আমরা এই দশাটায় যদি থাকে তখন আমরা এই সার্ফনাস দানাটা দেখতে পাবো। ঠিক আছে, তাই সার্ফনাস দানা এটা মাইক্রোস্কোপিক্যালি ভিজিবল, মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। এটা কোন দশায়? এটা হচ্ছে আমাদের অ্যামিবয়েড ট্রফোজয়েড। তো অ্যামিবয়েড ট্রফোজয়েড থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে কোন দশায় আমাদের ক্ষণপথ ক্ষরণ হয় বা ক্ষণপথ থাকে? অ্যামিবয়েড ট্রফোজয়েড। কোন দশায় সার্ফনাস দানা দেখা যায়? অ্যামিবয়েড ট্রফোজয়েড। যদি বলে যে কোন দশাটা, কোন স্পেসিফিক দশাটা মাইক্রোস্কোপের নিচে দেখা যাবে, উত্তর কি হবে? অ্যামিবয়েড ট্রফোজয়েড আমাদের মাইক্রোস্কোপের নিচে দেখা যাবে। তারপর আমাদের এই যে অ্যামিবয়েড ট্রফোজয়েড রয়েছে, এই অ্যামিবয়েড ট্রফোজয়েড থেকে সে কি করবে? এই যে ওদের একটা বহু আরাধ্য একটা স্বপ্ন থাকে, সে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় যাবে। তো সেও একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় যায়। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় যায়, চারপাশে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তো চারপাশে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াস থাকে অনেকগুলা। সো অনেকগুলা নিউক্লিয়াস থাকে, যেহেতু বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা, সো বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা বলে একে আমরা কি বলি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নাম হয় সাইজন্ট। তাকে আমরা কি বলি? সাইজন্ট। যে কোনো বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা পেলে আমরা কি বলবো? সাইজন্ট। এই কমেন্টে কথা না বলে এই চক্রগুলো বোঝো, এগুলো পরীক্ষায় আসবে এবং ধাপ যেন একটা ভুল না যায়। এই ছবি আইকা সবাই জমা দিবা, এই দুটো ছবি একে জমা দেওয়া সবার কাজ। আর এই যে নিউক্লিয়াস হয়, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার মাঝখানে এরকম কিছু বর্জ্য পদার্থ জমা হয়, কিছু বিষাক্ত বর্জ্য পদার্থ জমা হয়। এই যে বিষাক্ত বর্জ্য পদার্থটা জমা হয়, এটাকে আমরা বলি হচ্ছে হিমোজয়েন। ঠিক আছে, হিমোজয়েন। কোথায় বৃষ্টি হয়? কোথাও বৃষ্টি হয় না। সাইজন বলে। এই সাইজনটা একটা বিষাক্ত বর্জ্য পাওয়া যায়, যেটাকে আমরা কি বলি? হিমোজয়েন। সো হিমোজয়েনটা আমাদের কি? বিষাক্ত বা টক্সিক। তারপর এই যে হিমোজয়েন রয়েছে, এই হিমোজয়েন সাইজন দশা, সাইজন মানে একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। এখানে প্রায় 12 থেকে 18টা নিউক্লিয়াস পাওয়া যায়। এখানে কয়টা নিউক্লিয়াস? 12 থেকে 18টা। বা আমাদের বইগুলোর মধ্যে 12 থেকে 18 না বলে 12 থেকে 24টা নিউক্লিয়াসের কথা বলেছে। ঠিক আছে, ওকে। তারপর এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, সেই বহু নিউক্লিয়াস বৈশিষ্ট্য দশাটা বিভাজিত হয়। বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা আছে, তার চারপাশে কে জমতে থাকবে চাইবে? তার চারপাশে হচ্ছে আমাদের জমতে চাইবে হচ্ছে সাইটোপ্লাজম। তার চারপাশে যখন আমাদের সাইটোপ্লাজম জমতে, বড় হয়ে গেছে বেশি, তার চারপাশে সাইটোপ্লাজম জমতে চায়, তো নিউক্লিয়াস অনুমতি দিবে যে সাইটোপ্লাজম ভাই জমো জমো, আমার চারপাশে জমো, প্লিজ ভাই জমো। তো নিউক্লিয়াস অনুমতি দেয় জমতে। বাট এই যে যখন জমতে গিয়ে এরা গোলাপের পাপড়ির মতো আকৃতি পায়। তো গোলাপ ইংরেজি হচ্ছে রোজ, যেহেতু গোলাপের পাপড়ির মতো আকৃতি পেয়েছে, দ্যাটস ওয়াই নাম কি হবে? দ্যাটস ওয়াই নাম হবে রোজেট। দ্যাটস ওয়াই নাম কি হবে? দ্যাটস ওয়াই নাম হবে হচ্ছে আমাদের রোজেট হবে। তাইলে আমাদের এই যে গোলাপের পাপড়ির মতো একটা দশা তৈরি হয়, তাকে আমরা কি বলি? এই দশাটা গোলাপের পাপড়ির মতো দেখা যায়, এই জন্য এই দশাটার নাম কি দিয়েছে? এই দশাটার নাম দিয়েছে রোজেট। এই দশাটার নাম কি দিয়েছে? এই দশাটার নাম হচ্ছে রোজেট। ঠিক আছে, এই দশাটার নাম রোজেট। তো এই রোজেট দশায় আমাদের কি হয়? যে এই রোজেট দশায় পর এরা হচ্ছে বিভাজিত, ভেঙে যায়, ভেঙে গিয়ে এগুলা বের হতে থাকে। এই যে ভেঙে গিয়ে আমাদের বের হয়, এদেরকে আমরা বলি, ঠিক আছে। তো রোজেট দশার পর সে হচ্ছে যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা পেয়ে যায়। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার পর এই যে আমাদের মেরোজয়েডগুলো রয়েছে, এই মেরোজয়েডগুলো বের হয়ে যায়। এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলি? এগুলো আমাদের মেরোজয়েড। তো এই যে বের হয়ে যাচ্ছে, এদের নাম কি? এদের নাম হচ্ছে মেরোজয়েড। তো এই যে মেরোজয়েডগুলো রয়েছে, এই মেরোজয়েডগুলা আবার আমাদের এই আরবিসিকে আক্রমণ করতে থাকে, সাইক্লিক অর্ডারে আরবিসিকে আক্রমণ করে। এবং এই পুরো প্রসেসটা ঘটতে আমাদের প্রজাতিভেদে 48 থেকে 72 ঘন্টা সময় লাগে। সো আমরা এই যে চক্রটা পড়ছি, এটা আমরা প্লাজমোডিয়াম ভিভেক্সের জন্য পড়ছি।
তো আমাদের এইখানে 48 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা সময় লাগে? 48 ঘন্টা সময় লাগে। তো পুরো জিনিসটা আমি আবার একটু তোমাদের সামারাইজ করি যে আমাদের যকৃৎ থেকে মাইক্রো ম্যাটা ক্রিপ্টো মেরোজয়েডগুলো আমাদের আরবিসিতে আসে। আরবিসিতে আসার পর তারা আরবিসির ভেতর প্রবেশ করে একটা গোলাকৃতি ধারণ করে। গোলাকের সাথে তাদের একটা নিউক্লিয়াস থাকে এবং একটা কোষ গহ্বর থাকে। এই দশাটা খুব ক্ষণস্থায়ী দশা বা অস্থায়ী দশা। এই দশাকে আমরা বলি ট্রফোজয়েড। সেই ট্রফোজয়েডের পর কোষ গহ্বরে মনে লোভ লালসা বেড়ে যায়, কোষ গহ্বর আকারে বড় হতে থাকে, নিউক্লিয়াসকে একপাশে ঠেলে দেয়। নিউক্লিয়াস বেচারা সব যন্ত্রণা দুঃখ কষ্ট একদম মেনে নেয়, কোষ গহ্বরকে বড় হতে দেয়। কারণ নিউক্লিয়াস জানতো যে তেলাপোকা বেশি ওড়ে মরিবার তরে, ঠিক আছে, যে বলে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তো সেরকম জানে নিউক্লিয়াস, এই খবর জানে। সো নিউক্লিয়াস সহ্য করে, কিন্তু এই সহ্য করার দশায় এই যে কোষ গহ্বর বড় হয়ে যাওয়ার কারণে একটা রিং দশা দেখা যায়। দশাটাকে আমরা বলি সিগনেট রিং। তারপর কি হয় যে এই কোষ গহ্বর তো বড় হইতে হইতে কোষ গহ্বর ফেটে যায়, কোষ গহ্বর ফেটে যায়, কোষ গহ্বর ফেটে গিয়ে দেখা যায় কোষ গহ্বর অদৃশ্য হয়ে যায়। তারপর আমাদের এই যে মেরোজয়েটের যে অংশটা ছিল এটা এরকম ক্ষণপথ ক্ষরণ করে। যেহেতু এটা ক্ষণপথ ক্ষরণ করে আঙ্গুলের মতো, এই জন্য আমরা কি বলি অ্যামিবয়েড ট্রফোজয়েড। অ্যামিবার মতো ক্ষণপথ আছে, দ্যাটস অ্যামিবয়েড ট্রফোজয়েড। এই অ্যামিবয়েড ট্রফোজয়েড আমরা কিছু দানা দেখতে পাই যেগুলোকে বলি আমরা সার্ফনাস দ্বারা বা সার্ফনাস ডট। এটা মাইক্রোস্কোপিক্যালি ভিজিবল, আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি। এবং এই যে পুরো জিনিস সেটা কোথায় ঘটছে? আরবিসিতে ঘটছে না। যেহেতু এটা আরবিসিতে ঘটছে এই জন্য আমরা এই চক্রের নাম কি বলি? আরবিসি মানে এরিথ্রোসাইট, এই জন্য আমরা এই চক্রের নাম বলি এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে, তারপর এই অ্যামিবয়েড ট্রফোজয়েটের পর তার স্বপ্ন জাগে যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় যাবে। সে কি করে? এরকম বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় কনভার্ট হয়। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় কনভার্ট হয়, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা মানে সাইজন। এখানে বহু নিউক্লিয়াস খুব অল্প নিউক্লিয়াস পাওয়া যায়, মাত্র কয়টা নিউক্লিয়াস পাওয়া যায়? 12 থেকে 24টা। তোমাদের মনে আছে হেপাটিক সাইজোগনিতে সাইজন দশায় প্রায় 1200টা নিউক্লিয়াস পাওয়া গিয়েছিল। তারপর এই সাইজনটের পর এই নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়। এই দশাটাকে আমরা কি বলি? এই দশাটাকে আমরা বলি রোজেট বলি। এই দশাটাকে আমরা কি বলি? এই দশাটাকে আমরা বলি রোজেট। এই কারণ কি এটা ফুলের পাপড়ির মতো দেখা যায়। এই রোজেটের পর আমাদের কি হয়? এই রোজেটটা আমাদের এই যে ভেঙে, এই যে আমাদের হচ্ছে যে রয়েছে এই অংশগুলো ভেঙে ভেঙে এরকম বের হয়, তাদেরকে আমরা বলি কি মেরোজয়েড বলি। এটা হচ্ছে আমাদের মেরোজয়েড। এই মেরোজয়েডগুলো আমাদের আবার যকৃৎকে আক্রমণ করে। মেরোজয়েডগুলো কি করে? আবার যকৃৎকে আক্রমণ করে। এবং এই পুরো জিনিসটা ঘটতে আমাদের মোট 48 ঘন্টা সময় লাগে। এটাকে বলি আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি। বাইরে ঝড় হচ্ছে। মজার একটা ঘটনা হচ্ছে, আমি প্রায় 8 বছর না 8 বছর না, এত না, প্রায় 6-7 বছরের মতো ছিলাম টিনের বাসায়। মানে আমাদের বাসাটা টিন শেড ছিল, যে চারপাশে দেওয়া ছিল, পুরো টিন ছিল, মানে আমাদের নিজেদের বাসা আছে নিচে, ওইটা টিন শেড ছিল। সো ওইখানে একটা ফোঁটা বৃষ্টির পানি পড়লেও বোঝা যায় যে মানে 1 ড্রপ অফ ওয়াটার পড়লেও সেটা বোঝা যায়। বাট এখন হচ্ছে যে বিল্ডিংয়ে থাকার কারণে, মানে আমরা প্রায় 7-8 মাস শিফট হয়ে গেছি এখানে, এখন বিল্ডিংয়ে থাকার কারণে বৃষ্টি হলেও আমি বুঝি না। মানে আগে বৃষ্টির ফোঁটা পড়ছে, মানে আকাশ থেকে একটা ফোঁটা পানি পড়লেও বুঝতে পারতাম, বাট এখন হচ্ছে ঝড় তুফান কী হয় আমার কোনো হুঁশ থাকে না, মানে লাইফে কখন কি হয়ে যায় না। দীপ সরকার জিজ্ঞেস করছে ভাইয়া এরিথ্রোসাইটিক সাইজোগনি কোনটা ছবিতে? দীপ, এই যে পুরো চক্রটা রয়েছে, পুরো চক্রটাকে আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি বলি। পুরো চক্রটাকে আমরা কি বলি? পুরো চক্রটাকে আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি বলি। সাইজোগনি কেন বলি? এখানে সাইজন নামে একটা দশা দেখা যায়, এই জন্য পুরো চক্রটাকে আমরা সাইজোগনি বলি। এটা আমাদের যকৃৎকে আক্রমণ করেছে, এই জন্য আমরা কি বলি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই এতটুকুর মধ্যে কারো কিছু না বোঝা আছে কিনা আমাকে বলো। যতটুকু বুঝাইছি ততটুকুর মধ্যে আমার কাছে মাবিয়াদের রুফটপটা দেখে অনেক ভালো লাগছে। ওদের রুফটপটা অনেক সুন্দর। আমার বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে, কিন্তু এখন যেখানে থাকি তার চারপাশে হচ্ছে যে দেয়াল, বৃষ্টি দেখা যায় না। হিমোজয়েনটা একটা হচ্ছে যে প্রোটিন জাতীয় বর্জ্য পদার্থ, প্রোটিন সাবস্টেন্স, এটা বর্জ্য পদার্থ মানে ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। ছন্দ মনে রাখা লাগবে না, এমনি মনে থাকে এই জিনিস আঁকতে আঁকতে, ছন্দ লাগবে না।
এমনি মনে থাকবে। এতটুকু বুঝছো? সারফনার্স কণার কোনো কাজ নেই। সারফনার্স একটা ক্ষণস্থায়ী কণা তৈরি হয় যেটা পরবর্তীতে এই হিমোজয়েন বর্জ্যে কনভার্ট হয়। সারফনার্স ডটের কোনো কাজ নেই, এটা আমাদের উপকার করে দেয় মাইক্রোস্কোপিক্যালি ভিজিবল করার জন্য। ছন্দ মনে রেখে কি করবা জেএম প্রমা? এটা মনে রাখার জন্য ছন্দ মনে রাখা লাগে। ছন্দটা দেখে নিও যে দেওয়া আছে এখানে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন এই যে মেরোজয়েট তৈরি হয়, মেরোজয়েটের পরিণতিটা কি? এই ছবি মিনিমাম 3 বার সবাই একবার ছবি আঁকলেই হয়, এই জিনিস আর কিছু লাগে না। এই যে আমাদের মেরোজয়েটটা তৈরি হয়, এই যে আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনিতে যে মেরোজয়েট তৈরি হয়, এই যে আমাদের মেরোজয়েট কোন ধাপে তৈরি হচ্ছে? এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই যে আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আমাদের মেরোজয়েট তৈরি হচ্ছে। সেই মেরোজয়েটে আমাদের 3টা অংশ, 3টা জিনিসে পরিণত হয়, 3টা কাজ করে। একটা হচ্ছে কিছু মেরোজয়েট, মানে কিছু মেরোজয়েট কিছু কিছু কাজ করে, মানে কিছু মেরোজয়েট আমাদের কি করে? পুনরায় আরবিসি কে আক্রমণ করে। কিছু মেরোজয়েট আমাদের কি করে? পুনরায় আরবিসি কে আক্রমণ করে। যে এই এরিথ্রোসাইটিক সাইজোগনি একটা আরবিসি কে ধ্বংস করে তৈরি হয়েছে মেরোজয়েট, এর মধ্যে কিছু মেরোজয়েট পুনরায় আমার আরবিসি কে আক্রমণ করে। কিছু মেরোজয়েট আছে যারা রূপান্তরিত হয়, এই কিছু মেরোজয়েট আছে যাদের আমাদের রূপান্তর ঘটে। এই মেরোজয়েটগুলা রূপান্তরিত হয়ে আমাদের তৈরি হয় গ্যামিটোসাইটে কনভার্ট হয়। কিছু মেরোজয়েট আছে যাদের রূপান্তর হয়, রূপান্তর হয়ে তারা কিসে রূপান্তরিত হয়? রূপান্তরিত হয়ে তারা হচ্ছে গ্যামিটোসাইটে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? গ্যামিটোসাইটে রূপান্তরিত হয়। এই যে গ্যামিটোসাইট রয়েছে, এই গ্যামিটোসাইট আমাদের 2 প্রকার। গ্যামিটোসাইট কয় প্রকার? 2 প্রকার। গ্যামিটোসাইট হচ্ছে আমাদের 2 প্রকার। একটাকে আমরা বলি পুং গ্যামিটোসাইট, আর একটাকে বলি আমরা স্ত্রী গ্যামিটোসাইট। পুং গ্যামিটোসাইটটা আমাদের কি হয়? পুং বা একে আমরা বলি ম্যাক্রো গ্যামিটোসাইট। আরেকটা হয় স্ত্রী বা একে আমরা বলি মাইক্রো গ্যামিটোসাইট। এই যে আমাদের পুং গ্যামিটোসাইট রয়েছে বা যাকে আমরা বলি ম্যাক্রো গ্যামিটোসাইট, এটা দেখতে কেমন হয় বা এটার আচার আচরণ বৈশিষ্ট্য কেমন হয়? এই পুং বা ম্যাক্রো গ্যামিটোসাইট যেটা, সেটা আকারে ছোট, উল্টো বলতেছি, পুং বা এটা হয় মাইক্রো, হয় মাইক্রো। পুরুষ জাতি হচ্ছে সবসময় ছোট খাটো হয়, আর স্ত্রী মানে ম্যাক্রো। ঠিক আছে? মানব দেহ ছাড়া আর সব জায়গায় দেখবা স্ত্রীদের দেহের আকার গঠন সব বড় হয়, খালি মানব দেহের যে অঙ্গাণুগুলো আছে তার মধ্যেই স্ত্রীদের যকৃৎ ছোট হয়, স্ত্রীদের হার্ট ছোট হয়। মানে ফিমেল ক্যারেক্টারিস্টিক মেল ক্যারেক্টারিস্টিকের মধ্যে হিউম্যান নেচারে কিছু পার্থক্য দেখা যায়। এই যে আমাদের দেখো মাইক্রো আর ম্যাক্রো, তো এই যে পুং গ্যামেটোসাইট, সাইট মানে কোষ, গ্যামেটো মানে হচ্ছে জনন, জনন কোষ তৈরি হয় আমাদের। ঠিক আছে? জয়েট মানে তো মেরোজয়েট, মেরোজয়েট মানে তো হচ্ছে কোষ, আংশিক কিছু কোষ বোঝায়, যে আমাদের ওই যে পুরা প্রক্রিয়া এখান থেকে কিছু ভগ্নাংশ তৈরি হয়, তাদের আমরা মেরোজয়েট বলি। তো এই যে পুং বা মাইক্রো যে গ্যামেটোসাইটগুলো রয়েছে, সেই মাইক্রো গ্যামেটোসাইটগুলো দেখতে কেমন হয়? আকারে ছোট, আকারে ছোট, সেবার আকারটা তার ছোট আর তার নিউক্লিয়াস বড় হয়। আকার ছোট বাট তার কি বড়? নিউক্লিয়াস বড়। এটা হচ্ছে আমাদের কার বৈশিষ্ট্য? মাইক্রো গ্যামেটোসাইট বা পুং গ্যামেটোসাইট। এর মানে হচ্ছে যে সে আকার ছোট হয় বাট তার কি হয়? নিউক্লিয়াস বড় হয়। আর ম্যাক্রো গ্যামেটোসাইট যেটা স্ত্রী গ্যামেটোসাইট, সে আকারে বড় বাট নিউক্লিয়াস ছোট। তা আকারে বড় বাট তার কি থাকে? নিউক্লিয়াস ছোট থাকে। ঠিক আছে? আর কিছু মেরোজয়েট আছে, সেই মেরোজয়েটগুলাকে দেখে এই মেরোজয়েটগুলা ডাব্লিউবিসি কে উদ্দীপ্ত করে। কিছু মেরোজয়েট আছে তারা ডাব্লিউবিসি কে উদ্দীপ্ত করে। কি করে? কাকে উদ্দীপ্ত করে? ডাব্লিউবিসি কে উদ্দীপ্ত করে।
যে কিছু মেরোজয়েট আছে যাদেরকে কে ধরতে পারে, ডাব্লিউবিসি ধরতে পারে। ডাব্লিউবিসি ধরতে পেরে কিছু ইমিউনোলজিক্যাল প্রসেসে, ইমিউনোলজিক্যাল প্রসেস, যে আমাদের বডির যে কিছু প্রতিরক্ষা মেকানিজম রয়েছে, সেই প্রতিরক্ষা মেকানিজমের মাধ্যমে এরা কি ক্ষরণ করে, আমাদের ডাব্লিউবিসি পাইরোজেন ক্ষরণ করে, পাইরোজেন ক্ষরণ করে। ঠিক আছে, পাইরো মানে হচ্ছে ফায়ার, মানে আগুন, আর জেন মানে তৈরিকারী। পাইরোজেনকে বলা হয় আগুন তৈরিকারী বা ফায়ার তৈরিকারী। কেন বলা হয়? কারণ এরা আমাদের দেহের তাপমাত্রা বৃদ্ধি করে। এই যে পাইরোজেন আছে, এই পাইরোজেন ক্ষরণ করে, উদ্দীপ্ত করে, ডাব্লিউবিসি উদ্দীপ্ত হয়, তারা এই ইমিউনোলজিক্যাল প্রক্রিয়ায় কিছু আমাদের ইমিউনোলজিক্যাল প্রসেসে পাইরোজেন ক্ষরণ করে। এই যে পাইরোজেন রয়েছে, এই পাইরোজেন আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন, এই প্রোস্টাগ্ল্যান্ডিন ই ক্ষরণ করে। এই পাইরোজেন কি ক্ষরণ করে? প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ক্ষরণ করে। আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের বডিতে এক প্রকার প্রোটিন, যেটা হচ্ছে আমাদের একটা নিউরোট্রান্সমিটার, আমাদের মস্তিষ্কে কাজ করতে হেল্প করে। তো পাইরোজেনটা সরাসরি আমাদের হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করতে পারে না। এই পাইরোজেনটা কি তৈরি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি করে। এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি করে, তারা আমাদের হাইপোথ্যালামাস, আমাদের যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস রয়েছে, হাইপোথ্যালামাস এ থার্মোস্ট্যাটিক সেট পয়েন্ট কে বাড়িয়ে দেয়। এই যে থার্মোস্ট্যাটিক সেট পয়েন্ট রয়েছে, এই থার্মোস্ট্যাটিক সেট পয়েন্টকে কি করে? বাড়িয়ে দেয়। এই যে থার্মোস্ট্যাটিক সেট পয়েন্ট মানে কি? থার্মোস্ট্যাটিক সেট পয়েন্ট মানে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসে একটা নির্দিষ্ট টেম্পারেচারকে, ধরো 99.7 ডিগ্রি ফারেনহাইট, এই 99.7 ডিগ্রি ফারেনহাইট রয়েছে, এইটাকে আমাদের হাইপোথ্যালামাসে একটা সেট পয়েন্ট ধরে নিয়েছে, যে এইটা হচ্ছে যে আমাদের হাইপোথ্যালামাসের জন্য একটা আদর্শ টেম্পারেচার, বা আমাদের বডির জন্য একটা আদর্শ টেম্পারেচার। কি হয়েছে? তোমরা কমেন্ট এমন করতেছো কেন? ঠিক আছে, তো এই হাইপোথ্যালামাসের যে থার্মোস্ট্যাটিক সেট পয়েন্ট আমাদের 99.7 ডিগ্রি, এটাকে বাড়ায় দেয়। দ্যাট মিনস কি আমাদের তাপমাত্রা বেড়ে যায়। তার মানে কি আমাদের দেহের তাপমাত্রা বেড়ে যাবে। এইটা কাজটা কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন হাইপোথ্যালামাসে সেই কাজটা করে। সো আমাদের টেম্পারেচার বেড়ে যায়। এই যে আমাদের টেম্পারেচার বেড়ে যায়, এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি ফিভার, জ্বর বা পাইরেক্সিয়া। এবং ম্যালেরিয়ার ক্ষেত্রে যে জ্বর আসে, ম্যালেরিয়ার জ্বরটা প্রায় 106 ডিগ্রি থেকে 105 ডিগ্রি থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে। ঠিক আছে, আমাদের ম্যালেরিয়ার জ্বর আমাদের 105 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট থাকে। সো এই হচ্ছে যে আমাদের কাজ। এই মেরোজয়েডটা আমাদের 3 ধরনের কাজ করে। কিছু হচ্ছে পুনরায় আরবিসিকে আক্রমণ করে, কিছু গ্যামেটোসাইট তৈরি করে, যেগুলোকে বলি আমরা পুং গ্যামেটোসাইট আর স্ত্রী গ্যামেটোসাইট। পুং গ্যামেটোসাইটের আরেক নাম মাইক্রো গ্যামেটোসাইট, স্ত্রী গ্যামেটোসাইটের আরেক নাম ম্যাক্রো গ্যামেটোসাইট। যাদেরকে কি করে? যাদেরকে হচ্ছে যে আমাদের এগুলাকে স্ত্রী অ্যানোফিলিস মশকি গ্রহণ করে। যে কোনো কারণে ধরো তুমি ম্যালেরিয়া আক্রান্ত, তোমাকে আবার একটা স্ত্রী অ্যানোফিলিস মশকে কামড় দিল, সে তোমার দেহ থেকে এই মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইটগুলো নিয়ে যাবে, নিয়ে গিয়ে কি করবে? তার দেহে প্রজনন প্রক্রিয়া ঘটাবে, জনন প্রক্রিয়া ঘটাবে। ঠিক আছে, তো এই যে আমাদের প্রসেস জ্বর হওয়া থেকে শুরু করে এই যে দেখো, তার মানে এই যে ফিভার বা জ্বর আসার জন্য আমাদের কি প্রয়োজন? এই মেরোজয়েড প্রয়োজন, এরিথ্রোসাইটিক সাইজোগনি প্রক্রিয়ায়। এই এরিথ্রোসাইটিক সাইজোগনি প্রক্রিয়ায় মেরোজয়েড তৈরি হতে আমাদের
48 ঘন্টা, মানে এই এনাফ পরিমাণ মেরোজয়েড তৈরি হতে প্রায় 48 ঘন্টা সময় লাগে। তো যেহেতু 48 ঘন্টা পর পর আমাদের মেরোজয়েডগুলো তৈরি হচ্ছে এবং তারা আমাদের ডাব্লিউবিসিকে এনাফ স্টিমুলেশন, যে আমাদের যে প্রয়োজনীয় যে স্টিমুলেশন রয়েছে, প্রয়োজনীয় উদ্দীপনা দিতে পারে। সো প্রয়োজনীয় উদ্দীপনা যেহেতু দিতে পারে 48 ঘন্টা পর পর, এই জন্য আমাদের যে জ্বরটা আসবে সেই জ্বরটা আসবে আমাদের কত ঘন্টা পর পর? সেই জ্বরটা আসবে আমাদের 48 ঘন্টা পর পর। পাইরোজেন ইজ এ পলিস্যাকারাইড। হ্যাঁ, আচ্ছা এবার তোমাদের প্রশ্ন করো, তোমাদের কার কি প্রশ্ন রয়েছে? হেপাটিক সাইজোগনির দুইটা ভাগ, হেপাটিক সাইজোগনির দুইটা ভাগ যেন কি কি? একটা হচ্ছে যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। ডাব্লিউবিসি কে উদ্দীপ্ত করার জায়গাটা আবার বলেন। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে ডাব্লিউবিসি রয়েছে, আমাদের এই ডাব্লিউবিসিটাকে উদ্দীপ্ত করে হচ্ছে আমাদের মেরোজয়েড। আমাদের যখন অনেক সংখ্যায় হচ্ছে যে মেরোজয়েড তৈরি হয়, সেই মেরোজয়েডগুলো আমাদের ডাব্লিউবিসিকে উদ্দীপ্ত করে। সেই ডাব্লিউবিসি উদ্দীপ্ত হলে নানা ইমিউনোলজিক্যাল প্রসেসে, অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে ডাব্লিউবিসি আমাদের পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। সেই পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ আমাদের মস্তিষ্কে উদ্দীপনা যোগাবে, বাট পাইরোজেন সরাসরি আমাদের মস্তিষ্কে যেতে পারে না। সে কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি করে। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 নামক যে কেমিক্যাল সাবস্টেন্স, সে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যায়। হাইপোথ্যালামাস আমাদের তাপ নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের তাপ নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। সেই হাইপোথ্যালামাস একটা নির্দিষ্ট টেম্পারেচারে আছে, নির্দিষ্ট টেম্পারেচার থাকে হাইপোথ্যালামাসে, সেটাকে বলি আমরা থার্মোস্ট্যাটিক সেট পয়েন্ট। সেই সেট পয়েন্টটা হচ্ছে 99.7 ডিগ্রি ফারেনহাইট। সেই সেট পয়েন্টটাকে বাড়ায় দেয়, যে দেহের তাপমাত্রাটাকে বাড়িয়ে দেয়, ফলে আমাদের কি হয়? ফিভার বা পাইরেক্সিয়া হয়। তো আমরা সেটাকে কি বলি? ফিভার বা পাইরেক্সিয়া, জ্বর বলি আমরা বাংলায়। তো ম্যালেরিয়ার কারণে যে জ্বর আসে সেটা 105 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট হয়। হ্যাঁ, আজকের পড়া তো শেষ। পুং গ্যামেটোসাইট আর স্ত্রী গ্যামেটোসাইট কতদিন বাঁচে? পুং গ্যামেটোসাইট আর স্ত্রী গ্যামেটোসাইটটা ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের মানুষের রক্তেরা 7 দিনের বেশি বাঁচে না। দেখা যায় 7 দিনের মধ্যে যদি মশকি না নেয়, তখন হচ্ছে যে এরা 7 দিনের বেশি বাঁচবে না। 7 দিনে 7 ডেজের বেশি বাঁচে না, 7 দিন বাঁচবে। আবার কিছু কিছু পরজীবী ভিত্তিতে আলাদা আলাদা হয়, যেমন হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে 30 থেকে 60 দিন বাঁচতে পারে, কারো কারো ক্ষেত্রে 7 দিন বাঁচে। আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে আমাদের প্লাজমোডিয়াম ভাইভেক্সের জন্য পড়ি, আমরা প্লাজমোডিয়াম ভাইভেক্সটা পড়ি। সো এই প্লাজমোডিয়াম ভাইভেক্স যে রয়েছে, সেই প্লাজমোডিয়াম ভাইভেক্সের জন্যটা 7 দিন বাঁচে। আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যদি বলি, সেটা প্রায় 30 থেকে 60 দিন বাঁচে। প্রোস্টাগ্ল্যান্ডিনটা একটা লিপিড, এটা হচ্ছে একটা লিপিড, এটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে একটা লিপিড জাতীয় পদার্থ। প্রোস্টাগ্ল্যান্ডিন একটা লিপিড জাতীয় পদার্থ, যা আমাদের একটা নিউরোট্রান্সমিটারের মতো কাজ করে। এরা আমাদের দেহে হচ্ছে যে টেম্পারেচারটা বৃদ্ধি করতে, হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করতে এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা সাহায্য করে। ওকে, থ্যাংক ইউ।